টিক্স এবং টাইমিং। এই ৩ টা হচ্ছে ম্যাক্সিমাম রাইটারদের বইদের মধ্যে দেখা যায়। তবে আরো কিছু আছে। টোটাল ৭ টা আমরা দেখতে পাই। তার মধ্যে ম্যাক্সিমাম জায়গাতে আমরা ৩ টা দেখতে পাই। আমাদের মিনিমাম এই ৩ টা জেনে রাখতে হবে। এর মধ্যে কি? সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি করে? এটি ডাটার বিন্যাস এবং কাঠামো নির্দেশ করে। ডাটার বিন্যাসটা কি হবে এবং সেটার কাঠামো নির্ধারণ করে থাকে। এই বিন্যাসটা যেমন ডাটা প্যাকেটের গঠন, হেডার, টেইলার মানে কি হবে এই জিনিসগুলো নির্ধারণ করে দেয়। এটার কাজ কি? সিনট্যাক্সের কাজ। আর সেমান্টিক্স এর কাজটা কি? এটি ডাটার অর্থ বা মর্ম নির্দেশ করে। এই ডাটার অর্থটা কি? যেমন কোনো ডাটা কিভাবে প্রক্রিয়া করা হবে তা ব্যাখ্যা করা থাকে এই সেমান্টিক্সে। আর টাইমিং, এই টাইমিং আ প্রোটোকলের মাধ্যমে কি করা হয়? এটি নির্ধারণ করা হয় কখন ডাটা পাঠানো হবে আর ডাটার গতিটা কি হবে। ডাটাটা কখন সেন্ড করা হবে, পাঠানো হবে বা রিসিভ করা হবে। আর এই ডাটা কি গতিতে পাঠানো হবে। আর আরো যেই প্রটোকলগুলি আছে যে প্রবাহ প্রোটোকল, ত্রুটি নির্ণয়ের জন্য ঠিকানা পদ্ধতি, সংযোগ স্থাপন ও বিচ্ছিন্নকরণ। এই সিস্টেমগুলি হচ্ছে আমাদের প্রোটোকলের প্রধান উপাদান। সিনট্যাক্স, সেমান্টিক্স, টাইমিং, প্রবাহ নিয়ন্ত্রণ, ত্রুটি নিয়ন্ত্রণ, ঠিকানা পদ্ধতি এবং সংযোগ স্থাপন বিচ্ছিন্নকরণ। বিভিন্ন ধরনের প্রোটোকলের তালিকা। দেখেন কত বড় তালিকা। এগুলো সব প্রোটোকল। এই প্রোটোকলগুলি হচ্ছে আমি এখানে ভাগ করে দিয়েছি আমাদের যেই আ লেয়ার আছে ওএসআই বা টিসিপি, আইপি লেয়ার, সেই লেয়ারের অনুসারে এখানে জাস্ট ভাগ করে দেয়া আছে। অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল এই লেয়ারগুলি কি সেটা আমরা একটু পরে জানতে পারবো। অ্যাপ্লিকেশন লেয়ারের যে প্রোটোকলগুলি ইউজ করা হয় তার মধ্যে জেনারেল কমিউনিকেশন প্রোটোকল হিসেবে যেগুলো ইউজ করা হয় এসটিটিপি। এসটিটিপি কিসের জন্য ইউজড ফর ওয়েব ব্রাউজিং এর জন্য। হাইপারটেক্সট টেমপ্লেট সরি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এইখানে যেই ফুল অ্যাব্রিভিয়েশন গুলি আছে এগুলি আপনার বাস্তব জীবনের জন্য খুবই ইম্পোর্টেন্ট। বাস্তব জীবনের জন্য শুধু পরীক্ষার জন্য না, নিজের জানার জন্য এবং আ জ্ঞান চর্চার জন্য বলেন, বিভিন্ন ইন্টারভিউর ভাইবার জন্য বলেন, অথবা আপনি যদি টিচিং প্রফেশনে যান তার জন্য বলেন, নিজের জ্ঞান চর্চার জন্য এই ফুল অ্যাব্রিভিয়েশন গুলি খুবই ইম্পোর্টেন্ট। এবং এই পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। এখান থেকে কিছু আপনার ভেরি শর্ট এর ভিতরে ফুল অ্যাব্রিভিয়েশন আসবেই। HTTP মানে কি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা কোথায় ইউজ হয়? ইউজ ফর ব্রাউজিং এবং কমিউনিকেশন বিটুইন ওয়েব সার্ভার অ্যান্ড এ ক্লায়েন্ট। মানে ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে আমরা দেখতে পাই HTTP এবং HTTPS ২ টাই। আর HTTP আর HTTPS এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা জাস্ট সিকিউরড HTTP আর কিছু না। FTP মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে ফাইল ট্রান্সফার জন্য ব্যবহার করা হয়। মানে ফাইল সেন্ড রিসিভ করার জন্য। SFTP মানে এটা হচ্ছে সিকিউরড ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটার মধ্যে সিকিউরিটিটা মেইনটেইন করা হইছে। SMTP SMTP হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এটা সাধারণত আমাদের মেইলিং এর ক্ষেত্রে যখন আমরা ইমেইল সেন্ড করে থাকি Gmail এ বলি, Yahoo তে বলি অথবা যেকোনো ইমেইলের ক্ষেত্রেই আমাদের এই SMTP প্রয়োজন হয়। যদি কোনো মেইলকে আমরা সেন্ড করা হয় তখন আমরা SMTP প্রোটোকলটা ইউজ করি। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। POP3 হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। এটা হচ্ছে মেইলকে রিসিভ করার জন্য। সাধারণত রিট্রাইভ করার জন্য বা রিসিভ করার জন্য এই POP3 প্রোটোকলটা ইউজ করা হয়। পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3 এই 3 দ্বারা বোঝাচ্ছে ভার্সন 3। আর IMAP এ দিয়েও আমরা ইন্টারনেট থেকে মানে আমরা মেইলকে রিসিভ করার জন্য ইউজ করা হয়। তবে এর কাছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। এটা হচ্ছে আলাদা একটা সিস্টেম। ইউজ ফর অ্যাক্সেসিং ইমেইল অন সার্ভার ফ্রম মাল্টিপল ডিভাইস। মানে সার্ভার থেকে আমরা মাল্টিপল ডিভাইস আমাদের মেইলটা এই যে POP3 আর IMAP এর মধ্যে পার্থক্য হচ্ছে POP3 তে মেইলটা আমার কাছে চলে আসবে। সার্ভার থেকে আমার কাছে চলে আসে। আর IMAP হচ্ছে কি আমরা বিভিন্ন ডিভাইস থেকে সার্ভারের মধ্যে অ্যাক্সেস করে থাকি। IMAP এর মাধ্যমে সরাসরি মেইলটা আমার সার্ভারেই থাকে, ওইখান থেকে আমরা অ্যাক্সেস করি। তবে সে অ্যাক্সেস করি মানে কি সেটা হচ্ছে মেইলটা আমার সার্ভারে থাকে আমার কম্পিউটারে নিয়ে আসতেছি। আর POP3 তে হচ্ছে আমরা সার্ভারে রাখতে পারি, নাও রাখতে পারি। বাট আমার কাছে আসবেই। DNS ডোমেইন নেম সিস্টেম। এটাতে কি করা হয় যখন আমরা একটা ডোমেইনে যেমন হচ্ছে যে yahoo.com বা gmail.com এ যখন আমরা আ কোনো একটা ব্রাউজারে লিখি বা যেকোনো কম্পিউটার যেকোনোভাবে অ্যাক্সেস করতে যাই তখন কি হয়? এর এগেইনস্ট একটা আইপি অ্যাড্রেস থাকে। এই নামকে আইপি অ্যাড্রেসে রিজলভ করে থাকে। রিজলভ ডোমেইন নেম টু আইপি অ্যাড্রেস। মানে এই নামটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করার জন্যই DNS ইউজ করা হয়। ডোমেইন নেম সিস্টেম। তারপর হচ্ছে টেলনেট। টেলনেট হচ্ছে গিয়ে মূলত আমরা কি করি? দূরের
টেল মানে আমরা নরমালি বুঝি দূরে নেট মানে নেটওয়ার্কে থাকা কোনো একটা ডিভাইসে বা কোনো একটা জিনিসের মধ্যে কমিউনিকেশন সিস্টেমটা এটাকেই আমরা টেলনেট বলতেছি। এই যে প্রোভাইড এ কমন লাইন ইন্টারফেস ফর কমিউনিকেট উইথ রিমোট ডিভাইস মানে দূরের কোনো রিমোট ডিভাইসের ভিতরে আমরা আ ইন্টারফেস করার জন্য মানে কাজ করার জন্য সাধারণত ইউজ করে থাকি। আর টেলনেটটা কি কমন লাইন ইউজ করে। কমন লাইন মানে হচ্ছে কি যেমন আমরা এখানে যেমন সিএমডি লিখলাম। এটা কি কমন লাইন ইন্টারফেস। এখানে আমার যত কিছু লিখতে হয় কিভাবে লিখতে হয়? কমান্ড দিয়ে লিখতে হয়। যে যাহাই করি না কেন যেমন আমি এটা পিং করতেছি। পিং google.com তা আমি কি করতেছি? কমান্ড লাইনে আমি এখানে লিখতেছি। এই ঠিক একইভাবে দেখেন আরেকটা জিনিস আচ্ছা এখানে একটা জিনিস আমরা দেখতেছি। এই জিনিসটাই দেই কমান্ডটা। পিং করলাম google.com এ। দেখেন আমি রিটার্নে কি আসতেছি? রিপ্লাই ফ্রম 142.250.182.110 এই আইপিটা থেকে রিটার্ন করতেছি। কিন্তু আমি অ্যাকচুয়ালি পিং করতেছি কি google.com কে। এই google.com কি আমার এই যেটা ডোমেইন নেম এটাকে কি করছে? এটার আইপিতে রিজলভ করতেছে এই যে। এটি হইছে যেটাকে আমরা ডিএনএস বলেছিলাম। যে একটা ডোমেইনের সাথে এই যে আইপিটা রিজলভ হয়ে আছে। যেন আমি যখন ডোমেইনকে নক করতেছি তখন আমার এখানে আইপিটা চলে আসতেছে। এই আইপি কে এই কাজটাই করতেছে ডিএনএস যে আমি নামটাকে নক করলে সে আইপিটা দিয়ে দিচ্ছে। কারণ আমাদের নরমালি কি নাম মনে রাখা সহজ হয় এরকম সংখ্যা চাইতে। আর এই যে এখানে যে কমান্ডটা দিয়েছি এটা হইছে আ কমান্ড লাইন বলতেছে। আর আমরা যখন কোনো একটা দূরের ডিভাইসের ভিতরে কমান্ড লাইনের মাধ্যমে কার্যকরী করে সেটা হচ্ছে টেলনেট। এসএসএইচ মানে সিকিউরড প্রোটোকল ফর রিমোট অ্যাক্সেস টু ডিভাইস মানে টেলনেটে হচ্ছে গিয়ে কোনো সিকিউরিটি মেইনটেইন করে না বাট নরমালি আর এসএসএইচ এর মাধ্যমে হচ্ছে সিকিউরড শেলের মাধ্যমে কি করছে যখন আমরা এই রিমোট অ্যাক্সেসটা করে থাকি তখন কি সিকিউরিটির মাধ্যমে হয় সাধারণত এনক্রিপ্টেড ডাটা আদান-প্রদান করা হয় সিকিউরড শেলগুলিতে। এটা আমরা কি বলছি জেনারেল কমিউনিকেশন প্রোটোকল মানে নরমালি কমিউনিকেশন করার জন্য যে প্রোটোকলগুলো ইউজ করা হয় এটা হচ্ছে এগুলা। এখন আমরা দেখব যে মাল্টিমিডিয়া প্রোটোকল মাল্টিমিডিয়া কার্যক্রমের জন্য যেই প্রোটোকলগুলো ইউজ করা হয় সে নামগুলো দেখি আরটিএসপি রিয়েল টাইম স্ট্রিমিং প্রোটোকল, আরটিপি রিয়েল টাইম প্রোটোকল, এসআইপি সেশন ইনিশিয়াল প্রোটোকল। এই এই প্রোটোকলই প্রত্যেকটা মাল্টিমিডিয়া বিভিন্ন কাজের জন্য ইউজ করা হয়। তবে এসআইপি যেটা এসআইপি এবং আরটিএফ এই ২ টা আমরা সাধারণত কি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অথবা ভিওআইপি তে ইউজ করতে দেখে থাকি। যে বিভিন্ন ধরনের ভয়েস এবং ভিডিও ও যখন কলিং কল হয় যে আমরা যখন কথা বলি তখন কি রিয়েল টাইম আমাকে সে সাপোর্টটা দিয়ে থাকে। এজন্য রিয়েল টাইম প্রোটোকল বলা হয়েছে সেশন ইনিশিয়ালাইজ প্রোটোকল এবং আর হচ্ছে রিয়েল টাইম স্ট্রিমিং প্রোটোকল। নরমালি আমরা এই নামগুলি দেখে বুঝতে পারছি কোনটা দিয়ে কি কাজ করে থাকে। এটা হচ্ছে রিয়েল স্ট্রিমিং এর জন্য কোনো মিডিয়া ইউজ করা হয়ে থাকে। আর রিয়েল টাইম প্রোটোকল এটা হচ্ছে কোনো ধরনের রিয়েল টাইম ভিডিও যখন অডিও ভিডিও কাজ করা হয়ে থাকে সেটার জন্য এসএপি মানে সেশন ইনিশিয়ালাইজ ভিডিও কোনো ধরনের সেশন নির্ধারণ করে যখন কাজ করা হয় সাধারণত ভিওআইপি কলের মধ্যে কি করা হয় যে নির্দিষ্ট এত মিনিট বাই মিনিট, মিনিট বাই মিনিট আমরা যখন কথা বলে থাকি। প্রতি সেকেন্ডে, সেকেন্ডে কাউন্টিং করা হয়। এটা হচ্ছে এসআইপি যখন ভিওআইপি তে যখন আমরা ইন্টারনেটের মানে বিভিন্ন জায়গায় বিদেশে যখন কল করা হইতো আগে বা এখনো হয় আ তখন এটাকে আমরা বলতেছি এই প্রোটোকলটা হচ্ছে এসআইপি প্রোটোকলের মাধ্যমে। ফাইল এবং ডাটা সরি কে আবার ফোন দিল? সরি একটু হোল্ড করি। সরি ফর ইন্টারাপ্ট। তারপর আমরা আসি ফাইল অ্যান্ড ডাটা ট্রান্সফার প্রোটোকল। কোন ফাইল আদান-প্রদান করার জন্য যে প্রোটোকলটি আমাদের ইউজ করতে হয় সেই জিনিসগুলি টিএফটিপি, ট্রাইভাল ফাইল ট্রান্সফার প্রোটোকল, সিম্পলিফাইড ফাইল ট্রান্সফার প্রোটোকল উইথ মিনিমাল ওভারহেডেড। তারপর হচ্ছে কি এনএফএস নেটওয়ার্ক ফাইল ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে যখন কোনো ফাইল ট্রান্সফার করে থাকি সেটা এনএফএস ইউজ করতেছি ইউজ ফর শেয়ার ওভার দ্য নেটওয়ার্কের মাধ্যমে কোনো এসএমবি এই এসএমবি বা সিআইএফএস হচ্ছে সার্ভার মেসেজ ব্লক বা কমন ইন্টারনেট ফাইল সিস্টেম ইউজড ফর ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং ইন দি উইন্ডোজ নেটওয়ার্কিং মানে আমরা যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে একটা অফিস নেটওয়ার্কে বা লোকাল নেটওয়ার্কের ক্ষেত্রে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের মধ্যে যখন আমরা কোনো ধরনের ফাইল শেয়ারিং এর কাজ করে থাকি উইন্ডোজের মাধ্যমে
তখন এটাকে আমরা বলতেছি এসএমবি প্রোটোকল বা সিআইএফএস প্রোটোকল। এসএমবির ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে কি সার্ভার মেসেজ ব্লক, আর সিআইএফএস মানে হচ্ছে কমন ইন্টারনেট ফাইল সিস্টেম। আর এই সিস্টেমের মাধ্যমে আমরা কি শেয়ার দিতে পারি? ফাইল সার্ভার শেয়ারিং করে থাকি এবং প্রিন্ট সার্ভার, ফাইল সার্ভার প্রিন্ট সার্ভার, এই দুইটার ক্ষেত্রে আমরা এই প্রোটোকলটা ইউজ করে থাকি। বিটটরেন্ট পেয়ার টু পেয়ার ফাইল শেয়ারিং প্রোটোকল। বিটটরেন্টের মাধ্যমে কি করা হয় যে P2P কমিউনিকেশনের ক্ষেত্রে সাধারণত এই P2P কমিউনিকেশন, যেমন আপনারা যে কম্পিউটার ইউজ করতেছেন সেখানের সাথে আমার কম্পিউটারের সাথে যদি আপনার কম্পিউটারে আমার কম্পিউটারে যে কমিউনিকেশনটা করা হইতে পারে, শুধুমাত্র আপনার সাথে আমারই হবে। যে আপনার কম্পিউটার থেকে কোনো একটা ফাইল আমি নিতেছি ইন্টারনেটের মাধ্যমে, তখন নিতেছি বা দিতেছি। এই যে কমিউনিকেশন সিস্টেমটা, এটাকে সাধারণত বিটটরেন্ট নামে কিন্তু একটা কিছু সফটওয়্যার আছে। এই ক্ষেত্রে কি হয়? ডাটাকে এনক্রিপ্ট করে আমার কাছে এসে ডিক্রিপ্ট করা হয় এবং আমার কাছ থেকে এটা গিয়ে আপনার কাছে করা হয়। তবে এক্ষেত্রে শুধুমাত্র P2P কমিউনিকেশন করা হয়, মানে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করা হয়। তারপর আমরা আসি LDAP। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সার্ভিস ডিকশনারি সার্ভিস অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোটোকলের ক্ষেত্রে ইউজ করা হয় LDAP, লাইট ডিরেক্টরি অ্যাক্সেস প্রোটোকল এবং SNIP সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। এগুলি সাধারণত LDAPস এই প্রোটোকলগুলো ইউজ করা হয় যখন ডিরেক্টরি মানে অ্যাক্টিভ ডিরেক্টরি বিভিন্ন ধরনের যখন সার্ভার ক্রিয়েট করা হয়, এখানের মধ্যে একটা ডিরেক্টরি থাকে, মানে অনেক ধরনের কম্পিউটার থাকবে, ডাটা থাকবে, এখানে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন থাকবে। এই রুলস এন্ড রেগুলেশনের মধ্যে দিয়ে যেই সব কার্যক্রমগুলি করা হয় তখন এই LDAP সার্ভারটা ইউজ করা হয়। বিশেষ করে আমরা দেখতে পারি উইন্ডোজে অ্যাক্টিভ ডিরেক্টরি যখন সার্ভিস প্রোভাইড করা হয়, এই যে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস ক্ষেত্রে, মানে এটা যে উইন্ডোজের সার্ভার, অবশ্য লিনাক্সের মধ্যে এটা দেখা যায়, তখন এই LDAP ইউজ করা হয়। SNP এগুলিও অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিসের ক্ষেত্রে। মেসেজ এবং কোলাবোরেশন, যখন আমরা SMPP এক্সটেন্ডেবল মেসেজিং এবং প্রেসেস প্রোটোকল, এটা হচ্ছে ইউজ ফর ইনস্ট্যান্ট মেসেজিং এবং প্রেজেন্স ইনফরমেশন, মানে যেটা হচ্ছে আমরা SMS করতেছি। MQTT মেসেজ কিউ টেলিমেটরি ট্রান্সফার, লাইট ওয়েট মেসেজ প্রোটোকল ফর IoT ডিভাইস। বিভিন্ন IoT জন্য ইন্টারনেট বিভিন্ন ধরনের কার্যক্রমের ক্ষেত্রে আমরা এই প্রোটোকলটা ইউজ করা হয় মেসেজিং এর ক্ষেত্রে। AMQ অ্যাডভান্স মেসেজ কুইন প্রোটোকল ইউজ ফর মেসেজিং ওরিয়েন্টেশন ওয়াইল্ডওয়্যার। NTP নেটওয়ার্ক টাইম প্রোটোকল, যেটা হচ্ছে আমাদের যে ঘড়ির যে বিভিন্ন ধরনের টাইমগুলি থাকে, এই টাইমগুলি যখন মেনটেন করা হয় কোনো একটা সার্ভারের মাধ্যমে, যেমন আমার একটা অফিসের মধ্যে একটা NTP সার্ভার করা আছে, তখন এটার সাথে যখন আমরা সার্ভার অন্য ক্লায়েন্ট পিসি গুলো এড করে দিব, তখন কি হবে? ওই সার্ভারের সাথে ম্যাচিং করে সমস্ত জিনিসের টাইমগুলি চেঞ্জ, প্রত্যেকটা ডিভাইস বা কম্পিউটার টাইমটা চেঞ্জ হয়ে যাবে যদি তাকে ক্লায়েন্ট করা হয় এনটিপি সার্ভারের। IRC ইন্টারনেট রিয়েল চ্যাট ইউজ ফর টেক্সট বেসড চ্যাটিং। আগে এই জিনিসটা ছিল IRC, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু থার্ড পার্টি সফটওয়্যার এরা ইউজ করেছিল, তখন আমরা ইউজ করেছি। নেটওয়ার্ক রিয়েলি চ্যাট মানে ইউজ ফর টেক্সট বেস যখন চ্যাট করা হয়। BGP, এখন তো চ্যাটের অনেক আপডেট সব হয়ে গেছে, তখন আমরা ভিডিও চ্যাট করতে পারি, অডিও চ্যাট করতে পারি, টেক্সট চ্যাট করতে পারি, কিন্তু আগে এরকম ছিল শুধুমাত্র টেক্সট বেসে চ্যাট জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়তো। BGP বর্ডার কিছু BGP BGP border gateway protocol, while technically not applicate a layer protocol, it is often discussed at this layer in this routine contexts। মানে এগুলি আসলে নরমালি ইউজ করতে দেখা যায় না, তবে বিভিন্ন ধরনের ডিভাইসের ক্ষেত্রে মধ্যে এটা ইউজ করা হয়ে থাকে। এমাজনি অ্যান্ড মডার্ন প্রোটোকল, ওয়েব সকেট, COAP, GRPC, এগুলো তো ইম্পর্টেন্ট না। মডার্ন বিভিন্ন ধরনের ইমাজিনিং কাজের জন্য ইউজ করা হয়ে থাকে। তখন এখানের জন্য NTP, LDAP, SMB, NFS, TFT, RTSS, তারপর উপরে যেগুলো আছে HTTP, HTTPS, FTPS, SMTP, POP3, IMF, DNS, Telnet, SSH, এগুলি ইম্পর্টেন্ট জেনারেল ইউজ, কারণ এগুলো বেশি ইউজ করা হয়। আর এখান থেকে আমরা ইন্টারনেট লেয়ার প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল আমি দেখি হচ্ছে আইপি। এই যে আমি যখন এই যে গুগলের যে আইপি অ্যাড্রেসটা দেখেছি, এই আইপির কথা বলা হয় যে আইপি। আর আইপি কয় প্রকার আছে? দুই প্রকার আছে, IPv4 এবং IPv6। IPv4 এবং IPv6 মানে IP ভার্সন 4, IP ভার্সন 6। আর
আইপি মানে ইন্টারনেট প্রোটোকল। আইসিএমপি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। এগুলো সাধারণত ইন্টারনেটের বিভিন্ন লেয়ার। আমরা যখন ইন্টারনেট ইউজ করেছি তখন এগুলো সব এই প্রোটোকলগুলো ইউজ করে কাজ করা হয়। আইজিএমপি ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল, আইআরপি অ্যাড্রেস রেজোলিউশন প্রোটোকল, আরএআরপি রিজলভ অ্যাড্রেস রেজোলিউশন প্রোটোকল এবং এনডিপি নেয়ার ব্রো ডিসকভার প্রোটোকল। তবে এই এনডিপিটা শুধুমাত্র IPv6 এ ইউজ করা হয়, আর বাকি যেগুলি আছে এগুলি সবগুলি IP4 এবং IPv4 এবং IPv6 প্রত্যেকটাতেই ইউজ করা হয়। তো এগুলি ইম্পর্টেন্ট। এখানে যেগুলি আছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট এবং ডাটা লিঙ্ক লেয়ারের যে প্রোটোকলগুলো ইউজ করা হয় যেমন হচ্ছে ইথারনেট প্রোটোকল, ওয়াইফাই প্রোটোকল, ওয়াইফাই এর মধ্যে আছে IEEE 802.11। এটা আমরা বিভিন্ন ধরনের রাউটারের মধ্যে পিছনে লেখা দেখতে পাই। ওয়াইফাই প্রোটোকলের ভিতরে যে ভার্সনটা IEEE 802.11 স্ট্যান্ডার্ডের। আর পিপিপি এর হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল, HDLC হাই লেভেল ডাটা লিঙ্ক কন্ট্রোল, ফ্রেম রিলে, ATM, FDDI, MPLS, LLC এবং L2TP লেয়ার টু টানেল প্রোটোকল। এখানে প্রত্যেকটা আমাদের জানা খুবই দরকার। এখানে ক্ষেত্রে জাস্ট এখান থেকে আপনি যেগুলি বাদ দিতে পারেন সেটা ইমাজিনিং এন্ড মডার্ন প্রোটোকল, আর এখান থেকে বিজিপি বর্ডার প্রোটোকল, এগুলি বা AMQP, এই যে মেসেজ এন্ড কোলাবোরেশন, এগুলি প্রয়োজন নাই, মানে কম ইম্পর্টেন্ট। তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ভিতরে আপনার জেনারেল কমিউনিকেশন প্রোটোকলগুলো, এটা সবচেয়ে বেশি, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আমরা দেখতে পারি ওইটা একটু বেশি ইম্পর্টেন্ট, ওই সেক্টরটাই। আর ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল সম্পর্কে বলা হয়নি। ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল, টিসিপি প্রোটোকল, টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইউডিপি ইউজার ডায়াগ্রাম প্রোটোকল এবং এসসিটিপি, এগুলো সব ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকলটা হচ্ছে গিয়ে আমাদের যখন আইএসও রেফারেন্স মডেল এবং টিসিপি আইপি রেফারেন্স মডেলের ভিতরে এই প্রোটোকলটি আমরা দেখতে পাই। এই ট্রান্সপোর্ট লেয়ারে যে কার্যক্রমগুলি করা হয়, এই কার্যক্রমগুলির যে প্রোটোকল মেনটেন করে কাজ করে, এটা হচ্ছে এই প্রোটোকলগুলা। আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আরো ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন টিসিপি আইপি এবং ওএসআই প্রোটোকলের কাজের বর্ণনা করো। এইটা কাজের বর্ণনা করার আগে আমরা টিসিপি আইপি এবং ওএসআই প্রোটোকলের যে ছকটা সেটা একটু দেখি, তারপর আমরা কাজটাতে যাব। এটা কোন ভাষা হয়ে গেল? হ্যাঁ, এবার ঠিক আছে। হুম। এখানে দেখেন ওএসআই রেফারেন্স মডেল, এটা হচ্ছে যদি নেটওয়ার্কে কোনো কাজ করার জন্য অথবা পরীক্ষার জন্য করে যাই বলেন, ইন্টারভিউর জন্য বলেন, যেটি বলেন না কেন, এই ওএসআই রেফারেন্স মডেলটা খুবই ইম্পর্টেন্ট। এই ওএসআই রেফারেন্স মডেল, এই ওএসআই মানে কি? ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট। আচ্ছা, এখানে কি ওএসআই সম্পর্কে কিছু বলা আছে? তারপর আমরা ওএসআই সম্পর্কে চলে যাব। 7টি স্তর দেওয়া আছে। আচ্ছা, তেমন কিছু লেখা নেই এখানে। এখানে দেখেন আমাদের এখানে ওএসআই রেফারেন্স মডেল 7টা মডেল থেকে থাকে। দেখেন উপরে 4টা মডেল, এক ধরনের কালার আছে, নিচে 3টা মডেল আর একটা লেয়ারে কালারে উল্লেখ করা হয়েছে, কারণ এর কাজের উপর বেস করে সাধারণত কাজটা এখানে করা হয়েছে। তো এর কারণ এই দেখেন অ্যাপ্লিকেশন লেয়ার দুইটা জিনিস আছে, একটা হোস্ট এ হোস্ট বি উল্লেখ করা হয়েছে। দুইটা হোস্ট আমি মনে করি দুইটা কম্পিউটার। দুইটা কম্পিউটার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন লেয়ারটা হচ্ছে কি যে ইউজার, যেটা হচ্ছে মানে ইউজার যে সফটওয়্যারগুলি কিনে কাজ করে থাকে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এই অ্যাপ্লিকেশন লেয়ারতে কি হয়, একটা ডাটা আমি মনে করি এ একটা হোস্ট বি হোস্টের কাছে কোনো একটা ডাটা পাঠাবে, তাহলে কিভাবে সে কাজটা করে। তারপরে আসে আমরা যে প্রেজেন্টেশন লেয়ার, এই প্রেজেন্টেশন লেয়ার কি করে সেই ডাটাটাকে রিসিভ করে এটাকে আহ মানে এনকোডিং করে থাকে। এই যে অ্যাপ্লিকেশন লেয়ারে তো সাধারণত কি হয়েছে, যে ডাটাটা থাকে এটাতে সফটওয়্যার ইউজ করে দেয়, সেই সফটওয়্যার দিয়ে যে ডাটাটা পায়, পাওয়ার পর সেটা এনকোডিং করে সেশনের মধ্যে এনকোডিং করে এটাকে কি বিভিন্ন প্রেজেন্টেশন করে থাকে, স্লট আকারে ভাগ করে ফেলে, তারপর সেশন হচ্ছে সেই সেশন নির্ধারণ করে থাকে,
নির্ধারণ করার পর দেখেন ট্রান্সপোর্ট লেয়ারের কাছে আসে, ট্রান্সপোর্ট লেয়ার সেটাকে ট্রান্সফার করার জন্য প্রক্রিয়াজাত করে থাকে, ট্রান্সপোর্ট করে দেয়, ট্রান্সপোর্ট করে নেটওয়ার্ক লেয়ার সেটাকে তার লেভেলে কাজ করে, ডাটা লিঙ্ক লেয়ার কেসে ওই অন্য ডিভাইসের সাথে কমিউনিকেশন করে থাকে, আর ফিজিক্যাল লেয়ারকে সরাসরি ডাটাকে ট্রান্সফার করে দিয়ে থাকে। ঠিক একইভাবে ফিজিক্যাল লেয়ার সেই ডাটাটাকে পাইলো, পাওয়ার পরে এখানে এই লেয়ারে কাজ করলো, তারপর আবার এই লেয়ারে কাজ করলো, তারপর উপরে দিয়ে আস্তে আস্তে অ্যাপ্লিকেশন লেয়ার আসলো, অ্যাপ্লিকেশন আসলে ইউজার আমরা সেই লেয়ারটা দেখতে পাই। তাহলে কি হইতেছে, এর দিকে এখানে ডাটাটা আইসা ধীরে ধীরে তার পালাক্রমে কাজগুলি করতে 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 এদিক দিয়ে এসে ফিজিক্যাল লেয়ারে এসে ডাটাটা ট্রান্সফার হয়। এখানে দেখেন প্রতিটা লেয়ারে এখানে কি অস্বচ্ছভাবে দেওয়া আছে, আর এখানে যে স্পষ্ট একদম গাঢ় করে দেওয়া আছে। মানে এই লেয়ারের যে কাজ, এই লেয়ারের কাজ তো একই হয়ে থাকে। বাট এইটা যে কাজটা করে থাকে, মনে করেন এখানে মডুলেশন করলে ডিমডুলেশন করা থাকে। মানে এর কাছে এনক্রিপ্ট করা হলে এখানে ডিক্রিপ্ট করা হয়ে থাকে। জাস্ট এখানে যে পার্টটা করে দেওয়া হয়েছে, এখানে ধীরে ধীরে সেই পার্টটা খুলে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন লেয়ারের ভিতরে আসতেছে। তো এই অ্যাপ্লিকেশন লেয়ারের আর এই যে প্রতিটা লেয়ারে ইন্ডিভিজুয়াল লেয়ার যদি কোনো এই লেয়ারটা কেন বানানো হয়েছে, ওপেন সিস্টেম, এখানে সিস্টেমটা কোনো একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারে বান্ডিং নেই, মনে করি অ্যাপ্লিকেশন লেয়ারে আপডেট করা হইতেছে ক্রমান্বয়ে, এতে করে আমার প্রেজেন্টেশন লেয়ারে ডিভাইস বা কার্যক্রমে কোনো ধরনের ইফেক্ট পড়বে না। যদি আমি প্রেজেন্টেশন লেয়ারকে আপডেট করে থাকি, তাহলে কি সেশন লেয়ার বা অ্যাপ্লিকেশন লেয়ার কোনো লেয়ারের মধ্যে কোনো প্রবলেম হবে না। ফিজিক্যাল লেয়ার, যেমন ফিজিক্যাল লেয়ারের আমরা যদি চিন্তা করি যে ফিজিক্যাল লেয়ারে কি কি থাকে, ডাটা লিঙ্ক ফিজিক্যাল লেয়ারে সাধারণত আমাদের ডিভাইসগুলো যেমন মিডিয়া। এখন মিডিয়া কি ও মিডিয়ার মধ্যে কি কি আছে, যেমন মনে করেন কেবল মিডিয়া আছে, কেবল মিডিয়ার মধ্যে অনেকগুলি আছে, যেটা আমরা পড়েছিলাম যে অপটিক্যাল ফাইবার আছে, কোয়াক্সিয়াল কেবল আছে, বা আরজি 40 আরজি 45 না, টুইস্টেড পেয়ার। তো এই যে কেবলের মিডিয়া বা ওয়্যারলেস মিডিয়া, আনবাউন্ডেড মিডিয়া, তো এই মিডিয়াগুলির ভিতরে যদি কোনো একটা আপডেট হয়, তাহলে এই ডাটা লিঙ্ক লেয়ারের কোনো ধরনের প্রবলেম হবে না। কোনো একটা মিডিয়া কোনো একটা পার্টের, এই ৭টা লেয়ারে কোনো একটা লেয়ারের যদি আপগ্রেশন করে, তো অন্য লেয়ারের উপরে তার ইফেক্ট পড়ে না, ওই লেয়ারের কাজটা দ্রুত বা স্লো হবে। তো এই হইছে এখানে রেফারেন্স মডেল। এখন আমরা দেখব যে কোন লেয়ারে কি কাজ করে থাকে। আর আরেকটা জিনিস এখানে আমরা দেখি, ওএসআই রেফারেন্স মডেল এবং টিসিপিআই এর ছবি দিয়ে আইপির এই ২ টা মডেলের কোন মডেলে কি কাজ করে। যেমন টিসিপি/আইপি এর মডেলের ভিতরে আমরা দেখতে পাই যে কয়টা লেয়ার আছে? ১ টা ২ টা ৩ টা ৪ টা লেয়ার। আর ওএস এর মধ্যে আছে ৭ টা লেয়ার। এই ১ম ৩ টা অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার। এই ৩ টা ওএস এর রেফারেন্স মডেলের লেয়ার, আর টিসিপি/আইপি তে আসে শুধু অ্যাপ্লিকেশন লেয়ার। এটা সমান এটা হয়ে যাচ্ছে। মানে টিসিপি/আইপি অ্যাপ্লিকেশন লেয়ারে যে কাজটা করে থাকে, ওএস এর রেফারেন্স মডেলের আ অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার সেম কাজটা করে থাকে। তারপর ট্রান্সপোর্ট লেয়ার, এখানে ট্রান্সপোর্ট লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার, এখানে নেটওয়ার্ক লেয়ার, এখানে ডাটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার, এখানে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। এখানের ভিতরে ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ারটা হচ্ছে কি টিসিপি/আইপির অ্যাক্সেস লেয়ার ভাগ করা হইছে। এখন আমরা আসি উপরের দিকে, আমরা এবারে ২ টা লেয়ারের কাজগুলা দেখব। এবং এই ২ টাই খুবই ইম্পোর্টেন্ট। তবে টিসিপি/আইপি চাইতে ওএসআই রেফারেন্স মানে প্রোটোকলের কাজের বর্ণনা বা রেফারেন্স মডেলের বর্ণনাটা খুবই সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট এটা। এটা বিভিন্ন স্টাইলে আসতে পারে। বলব যে প্রতিটি লেয়ারের ছবিটা এঁকে বর্ণনা, কাজের বর্ণনা করো, অথবা বলতে পারে কাজগুলি বর্ণনা করো। এখন দেখেন টিসিপি/আইপি মডেলে কয়টা স্তর থাকে? ৪ টা স্তর থাকে। টিসিপি মডেল ইন্টারনেট ও নেটওয়ার্কে যোগাযোগের মাঝে সবচেয়ে সাধারণ এবং ব্যাপক ব্যবহৃত মডেল। এটি ৪ টি স্তর মডেল। এটা হচ্ছে ৪ টা স্তর থেকে থাকে। ১ম স্তর কি? অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন স্তরে কি করে? কাজ করে। এই স্তরে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন এবং নেটওয়ার্কের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করে। এই স্তরকে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন মানে কি? আমি যে ব্যবহার করে থাকি, যেমন আমি এখানে এখন কি মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা ইউজ করতেছি। একটু আগে যেমন আমি কি ইউজ করছি? কমান্ড প্রম্পট ইউজ করেছি। অথবা আমরা মিডিয়াটা গান শুনতেছি মিডিয়া প্লেয়ার, অথবা আমি যেই ইন্টারনেট ইউজ করতেছি। এই যে সফটওয়্যারগুলি আছে, এই সফটওয়্যারগুলি কি এই স্তরে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন এবং নেটওয়ার্কের মধ্যে ব্যবহারের যোগাযোগ ব্যবস্থা করে থাকে। অ্যাপ্লিকেশন প্রোটোকল যেমন HTTP, FTP, SMTP, POP3, IMF ইত্যাদি এই স্তরে অন্তর্ভুক্ত। দেখি আমি একটা আউটলুক ওপেন করি যে POP3 টা কোথায় ইউজ হয় আমি একটু দেখি। এই যে, সরি এখানে দেখানো যাচ্ছে না, আমি দেখাচ্ছি।
দেখেন এই যে এখানে POP3 ইউজ করা হয়েছে এই যে ইনকামিং মেল সার্ভার, এটা হচ্ছে POP3 আর আউটগোয়িং মেল সার্ভার হচ্ছে SMTP। যদি আমি এখানে নিউ দিয়ে থাকি, যখন আমি এখানে দেখব এই যে POP3 আর IMAP, মানে আমি যখন একটা মেল যখন কোনো কনফিগার করে থাকবো, সে IMAP স্টাইলে কাজ করবে না POP3 কোন প্রোটোকল ইউজ করবে সেটা এখানে উল্লেখ করা হয়ে থাকে। আর SMTP হচ্ছে আউটগোয়িং, যদি কোনো মেল সার্ভার মেল সেন্ড করে তাহলে SMTP ইউজ করা হচ্ছে। অ্যাপ্লিকেশন লেয়ারের ভিতরে আমরা বলতেছি কি HTTP, FTP, SMTP, POP3 এবং IMAP ইত্যাদি স্তর অন্তর্ভুক্ত। উদাহরণ ওয়েব ব্রাউজার যখন আমরা ইউজ করে থাকি, আর ইমেলের ক্ষেত্রে কি SMTP, POP3 ও IMAP। এখন আমরা আসি ট্রান্সপোর্ট লেয়ারের স্তর কাজ। এই স্তরে ডাটা নির্ভরযোগ্য বা অনির্ভরযোগ্য ট্রান্সফার নিশ্চিত করে থাকে। ট্রান্সপোর্ট লেয়ারে কি করে, এই স্তরে ডাটা নির্ভরযোগ্য বা অনির্ভরযোগ্য, এটা কি নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য সেটা নিশ্চিত করে আমি TCP ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং UDP ইউজার ডাটাগ্রাম প্রোটোকল এই স্তরে কাজ করে থাকে। TCP, UDP এইগুলো হচ্ছে কি এই লেয়ার গুলা সাধারণত মানে এই প্রোটোকল গুলা এখানে কাজ করে থাকে। উদাহরণ ওয়েব ব্রাউজার TCP এবং ভিডিও স্ট্রিমিং UDP ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাই। TCP হচ্ছে কি ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে এবং ভিডিও স্ট্রিমিং এর জন্য UDP ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। ট্রান্সপোর্ট লেয়ারের তাহলে কাজ কি, ডাটা নির্ভরযোগ্য নাকি অনির্ভরযোগ্য সেটা নিশ্চিত করে থাকে। আর এখানে যে TCP ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর UDP প্রোটোকল ইউজ করা হয়ে থাকে। উদাহরণ এখানে দিয়ে দিলাম, মানে এই দুইটা আলাদা করে দেওয়ার দরকার নাই। ডিলিট করে দিই। তারপরে ইন্টারনেট লেয়ার। ইন্টারনেট লেয়ারের ভিতরে কি আছে? ইন্টারনেট কাজ কি, ডাটা প্যাকেজে গন্তব্য ঠিকানা নির্ধারণ এবং রাউটিং নিশ্চিত করে থাকে। মানে এটা ডাটা যে প্যাকেটটা আছে সেটা গন্তব্য কোথায় কোথায় ডাটাটা যাবে তা নির্ধারণ করে এবং রাউটিং নিশ্চিত করে থাকে। আর এখানে ভিত্তি কি কি প্রোটোকল কাজ করে থাকে, আইপি ইন্টারনেট প্রোটোকল এবং IPv4 এবং IPv6 ডাটা প্যাকেজিং উৎস ও গন্তব্য ঠিকানা নির্ধারণ করে থাকে। উদাহরণ প্যাকেট রাউটিং এবং নেটওয়ার্ক এর মধ্যে যোগাযোগ করে থাকে। আর নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার কি এটা ডাটা লিঙ্ক লেয়ার স্তরের প্রোটোকল এবং ফিজিক্যাল স্তরের প্রোটোকল নিয়ে কাজ করে থাকে, যেমন ইথারনেট, ওয়াইফাই, পিপিপি ইত্যাদি এই স্তর অন্তর্ভুক্ত। নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার এবং এর মধ্যে আরো যদি আমি বলতে পারি যেমন সুইচ, মডেম এই জিনিসগুলি এখানের মধ্যে ইউজ করা থাকে। ইন্টারনেট, ওয়াইফাই, পিপিপি ইত্যাদি স্তরের মধ্যে হচ্ছে ইথারনেট, এই যে ল্যান, ওয়াইফাই, পিপিপি, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল, এগুলো হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল প্রোটোকলের মধ্যে পড়ে। তাহলে এই সিম্পলি আমি একদম খুব সহজভাবে এবং ছোট্ট করে আপনাদের টোটাল জিনিসটা এখানে দিয়ে দিছি। তারপর আছে ওএসআই মডেল। ওএসআই যে 7টা রেফারেন্স মডেল, 7টা লেয়ারে কি কাজ আছে এখানে। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি, এই স্তরে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন এবং নেটওয়ার্কের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে থাকে। একই রকম কাজ এবং হচ্ছে ডাটা ফরম্যাটিং, এনক্রিপশন এবং ডিকোডিং এর পরিচালনা করে থাকে। মানে কি বলছে, ডাটা ফরম্যাটিং এখানে কি করে, প্রেজেন্টেশন লেয়ারের ভিতরে কাজটা হচ্ছে 2 নাম্বার লেয়ার, প্রেজেন্টেশন হচ্ছে নেটওয়ার্ক সেক্টরের 2 নাম্বার লেয়ার। 2 নাম্বার লেয়ারের কাজটা কি, ডাটা ফরম্যাটিং করে থাকে, যে কোন ফরম্যাটে সেটা সাজাবে, এবং এনক্রিপশন, ফরম্যাটিং মানে সাজানো, এনক্রিপশন সাজিয়ে থাকে এবং এনক্রিপশন করে। এনক্রিপশন কেন করা হয়? এনক্রিপশন করা হয় যে যাতে পথে যদি হ্যাক হয় যাতে ডাটাটা কেউ না পড়তে পারে। এই এনক্রিপশন বা এনকোডিং বলতে পারি, এনক্রিপশন বলতে পারি। এই এনক্রিপশন বা এনকোডিং করে কে, যে যখন ডাটাটা যায় তখন সে এনক্রিপশন করে, আর যখন রিসিভ করে তখন ডিকোডিং বা ডিক্রিপশন করে থাকে। আর উদাহরণ হচ্ছে জয়েন্ট পিকচার এক্সপার্ট গ্রুপ, মানে ওই যে বিভিন্ন ছবি বলতে পারি, SSL, TLS এনক্রিপশন। এই SSL বা TLS এগুলিও সাধারণত কোনো ডাটাকে ট্রান্সফার করার জন্য, সিকিউরলি কোনো ডাটা ট্রান্সফার করার জন্য SSL বা TLS ইউজ করা হয়। SSL এর আপডেট ভার্সন হচ্ছে TLS। সেশন লেয়ার, সেশন লেয়ার হচ্ছে কাজ, সেশন লেয়ার কাজ এটি দুটি ডিভাইসের মধ্যে সংযোগে সেশনের পরিচালনা করে থাকে। সেশন তৈরি এবং রক্ষণাবেক্ষণ এবং শেষ করার জন্য কাজ করে। সেশন মানে হচ্ছে গিয়ে কোনো একটা কাজ করার জন্য, যখন মনে করেন আপনার কোথাও লগ ইন করেন বা সাইন ইন করেন কোনো একটা ডিভাইসের ভিতরে, কোনো একটা ব্রাউজার বা কোনো একটা ওয়েবসাইটে, দেখবেন একটা নির্দিষ্ট সময় আপনার জন্য বরাদ্দ করে দেয়। এই সময়ের মধ্যে আপনাকে কাজটা শেষ করতে, মানে লগ ইন করা অবস্থায় বা থাকবেন, এর প্রয়োজন যান আপনাদের অটোমেটিক সাইন আউট করে দেয়। এরকম আমরা দেখতে পান। এই যে টাইমটা আপনাকে নির্ধারণ করে দিল হচ্ছে সেশন। বা আপনাকে কি হয়েছে, যেন একটা কাজ করার জন্য বলা হলো যে আপনার সময়, যেমন আপনি যখন পরীক্ষা দিতে বসতেছেন, সাপোজ আপনি হলে একটা এডমিট কার্ড নিয়ে গেছেন, আপনার পরীক্ষার জন্য টাইম দেওয়া হয়েছে কত,
যে ৩ ঘন্টা সময় আছে আপনার পরীক্ষার জন্য। ৩ ঘন্টা শেষ হলে আপনার সেশন আপনাকে না বের করে দেওয়া হবে, আপনার খাতা নিয়ে যাওয়া হবে। এই যে টাইমটা আপনাকে নির্ধারণ করে দিয়েছি এটাকে আমরা বলতেছি সেশন। যে কোনো একটা ডাটাকে যখন এক জায়গা থেকে ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে ওইখানে সেশন নির্ধারণ করা সেশন উল্লেখ করা হয় যে এত সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। ট্রান্সমিশন লেয়ার স্তর, ট্রান্সপোর্ট লেয়ার স্তর কি? ডাটা ট্রান্সফার নির্ভরযোগ্য এবং অর্ডার নিশ্চিত করে থাকে টিসিপি এবং ইউডিপি এই স্তর ব্যবহার করা হয়। নেটওয়ার্ক লেয়ারটা হচ্ছে কি ডাটা প্যাকেটের রাউটিং এর গন্তব্য ঠিকানা নির্ধারণ করে থাকে, যেমন আইপি ইন্টারনেট প্রোটোকল, আইসিএমপি ইন্টারনেট প্রোটোকল মেসেজ এবং উদাহরণ আইপি রাউটিং এবং পিং। এই যে পিআইএনজি পিং, যে পিংটা আমি এই পিংটা এভাবে না লিখে পিং, এই যে আমি এখানে যে পিং কমান্ডটা ইউজ করেছিলাম এই পিং এর কথা বলা হইতেছে। ইন্টারনেট প্রোটোকল রাউটিং পিং, রাউটিং মানে রাউটিং এবং রাউটিং করে কি রাউটারের মাধ্যমে রাউটিং করা হয়। এই কারণে রাউটার কি লেয়ার 3 এই যে নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল বলা হয়। তবে এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারটা প্রথম এখানে উল্লেখ করা হলো, এটা হচ্ছে লেয়ার 7। একটা জিনিস মাথায় রাখবেন যে আমি কি উল্টে দিব, ফিজিক্যাল লেয়ার মূলত 1 নাম্বার লেয়ার। এটা হচ্ছে ওএসআই রেফারেন্স মডেলের প্রথম লেয়ারটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, সেকেন্ড লেয়ার হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার, থার্ড লেয়ার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, ফোর্থ হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, ফিফথ হচ্ছে গিয়ে সেশন লেয়ার, সিক্সথ হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন লেয়ার, আর সেভেন্থ হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। যদি এখানে সিরিয়ালে যখন বর্ণনা করা হয় সাধারণত এই 7 নাম্বার লেয়ার থেকে বর্ণনা করা হয়, এই জন্য অ্যাপ্লিকেশন লেয়ারটা সবার উপরে উল্লেখ করা হয়। ওএসআই রেফারেন্স মডেলের এটা হচ্ছে 7 লেয়ার। সাত নং লেয়ার ওএসআই রেফারেন্সের 7ম লেয়ার। এটা হচ্ছে গিয়ে 6th লেয়ার, 6 নং লেয়ার এল এ ওয়াই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কি শুনতে পাচ্ছি? আমরা কি বুঝতে পারতেছি কিছু? রেসপন্স না করলে হবে? রেজাউল করিম ভাই কিছু বলতে চাচ্ছিলেন নাকি? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আমরা কি বুঝতে পারতেছি নাকি খালি শুনতেই পারতেছি? জি স্যার শুনতে পারতেছি আর একটু একটু বুঝতে পারতেছি, কিন্তু ক্লিয়ারলি শোনা যাচ্ছে। শুনতে একটু পারলে তো পড়তে হবে। হবে স্যার। হ্যাঁ, পড়তে হবে অবশ্যই। একটু পরে আরো ইম্পর্টেন্ট টপিকস আসবে এখানে। একটু পরে, এটার পরেই আরো ইম্পর্টেন্ট আসবে, আইপি নিয়ে কথা বলতে হবে। একটু মনোযোগ দিয়া যদি কোথাও বুঝতে সমস্যা হয় একটু বলবেন। সময় কোনো ব্যাপার না। প্রয়োজনে জি স্যার অবশ্যই। এখানে আমরা ওই হ্যাপি নিউ ইয়ার পালন করব। আচ্ছা, এখন আমরা জি আসি স্যার যে সমস্যা নেই স্যার। আচ্ছা, ডাটা লিঙ্ক লেয়ারে যেটা হচ্ছে কাজের ফ্রেম তৈরি এবং শারীরিক ঘটনা মানে কিছু ফ্রেম তৈরি করা, শারীরিক মিডিয়া ডাটা প্রেরণ করা ইত্যাদি নিশ্চিত করা হয়। আচ্ছা, আমি এখানে একটু লিখে দেই 6 নং লেয়ার, তারপর হচ্ছে 5 নং লেয়ার, নেটওয়ার্ক রয়েছে 3 নম্বর লেয়ার, তারপর হচ্ছে ডাটা লিঙ্ক রয়েছে সেকেন্ড লেয়ার, আর ফিজিক্যাল লেয়ার রয়েছে 1 নং লেয়ার। এর যে শারীরিক ডিভাইস মানে সরাসরি ডিভাইস এবং ফিজিক্যাল ডিভাইস আর কি। শারীরিক ডিভাইস মানে ফিজিক্যাল ডিভাইস সিগন্যালের মাধ্যমে ডাটা প্রেরণ করা থাকে, যখন ডিরেক্টলি যেসব মিডিয়া ইউজ করে ডাটা প্রেরণ করে সেই মিডিয়াকে আমরা বলতেছি ফিজিক্যাল লেয়ার। আর ডাটা লিঙ্ক লেয়ার বলতেছি বিভিন্ন ফ্রেম তৈরি ও শারীরিক মিডিয়া ইউজ করে থাকে। এখানে হচ্ছে ইথারনেট, পিপিপি পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল এবং ওয়াইফাই, এসডিএলসি এই জিনিস এই প্রোটোকলগুলো এখানে ইউজ করা হয়। আইপি রাউটিং বিভিন্ন রাউটার গুলি আছে এবং তবে সুইচটা হচ্ছে
এই যে ম্যাক অ্যাড্রেস, ম্যাক হচ্ছে গিয়ে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে থাকে ম্যাক অ্যাড্রেস, এবং সুইচ, বিভিন্ন ইন্টেলিজেন্স সুইচগুলি আছে এটা ডাটা লিঙ্ক লেয়ারে ইউজ করে থাকে। আর ম্যানেজেবল যে সুইচগুলো আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে চলে যায়। এবার আমরা আসি, এই ছবিগুলো আমরা দেখেছি। তো এই রেফারেন্স মডেলটা খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওএসআই রেফারেন্স মডেল। সেকেন্ড পজিশনে আছে টিসিপি আইপি। এখন আমরা যেটা জানবো যে একটা আইপি অ্যাড্রেসের বিভিন্ন ক্লাস নিয়ে। একটা আইপি অ্যাড্রেস কয়টা ক্লাস থেকে থাকে? এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই পর্যন্ত, সরি ই, এই 5টা ক্লাসে ভাগ করা হয়। 5টা ক্লাসে ভাগ করা হয়ে থাকে। যেমন আমি এখানে একটা নতুন নিয়ে থাকি। আমাদের আইপি অ্যাড্রেসটা এখানে, প্রথম আইপি অ্যাড্রেস একটু বুঝতে হবে আইপি অ্যাড্রেস কি রকম। যেমন এখানে আমি যে একটা আইপি অ্যাড্রেস পেয়েছি, যেমন 192, এই আইপি অ্যাড্রেসটা আমি নিয়ে আসি, নিয়ে এসে এখানে বসাই। দেখেন এই আইপি অ্যাড্রেসটা 142.150.182.110। এখানে কয়টা ব্লক আছে? এখানে টোটাল 4টা ব্লক আছে। আর প্রতিটা ব্লকটা হচ্ছে কি, প্রতিটার সঙ্গে হচ্ছে ডেসিমেল লেখা। ডেসিমেল মানে হচ্ছে কি, আমরা ডেসিমেল সম্পর্কে পড়েছিলাম ডিজিটাল সিস্টেমে, যে আমরা যে নরমালি যে সংখ্যা, দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা, ইয়েস, যে দশমিক সংখ্যা যার বেস হচ্ছে 10, এটা হচ্ছে ডেসিমেলে লেখা আছে। তো এইখানে ভিতরে প্রত্যেকটা কি, এই অক্টেক বলতেছি আমরা। এখানে 8টা বিট দিয়ে এটা আমরা লিখিতেছি। এটা অক্টেক, কয়টা অক্টেক আছে? একটা অক্টেক, দুইটা অক্টেক, তিনটা, চারটা, চারটা অক্টালে অক্টেক। স্যার, না অক্টালে না? হ্যাঁ, অক্টাল মানে অক্টেক, অক্টাল না অক্টেক। অক্টেক মানে হচ্ছে কি 8টা বিট ইউজ করা হয়েছে। জি স্যার। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এক, দুই, তিন, চার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, সরি, 4টা কোষণ, 4টা কোষণ বা 4টা ব্লক, 4টা ব্লক 8 বিট করে। 8 বিট করে। 8টা বিট ইউজ করা হয়েছে, এই জন্য অক্টাল বলা হয়েছে, অক্টেক বলতে পারি। 4টা বিট, একটা হয়েছে 8টা করে বিট থাকতেছে। আর এর মান হচ্ছে গিয়ে প্রতিটা, এর মান কি 0 থেকে সবগুলি 1 হবে, হয় সবগুলি 1 1 হবে অথবা সবগুলি 0 0 হবে। মানে বাইনারি সংখ্যা স্যার, না? হ্যাঁ, সবগুলি বাইনারি দিয়ে, বাইনারিতেই সবকিছু বাইনারিতে আমরা এটাকে ডেসিমেলে প্রকাশ করে থাকি। এখানে জি 8টা, স্যার। হ্যাঁ 8টা সংখ্যা, 8টা হইতে পারে 0 0 0 0। তো এখন আমি দেখি এই এখানে আমি কয়টা সংখ্যা লিখতে পারতাম? এখানে আমরা লিখতে পারি 0 থেকে 255 পর্যন্ত ডেসিমেলে লিখলে। যদি আমি ডেসিমেলে লিখি তাহলে কি লিখতে পারবো? 0 থেকে 255 পর্যন্ত। জি স্যার, 56, হ্যাঁ, 2 এর উপর 7 বেজ। হুম 2 এর উপরে 7 বেজ। তাহলে আমার হচ্ছে 0 থেকে 1 2 3 4 5 6 7 পর্যন্ত আসবে। তাহলে আবার 0 থেকে 255 পর্যন্ত হইতে পারে। তাহলে আমি এখানে যে 1 1 সবগুলো লিখছি, এটা যখন আমরা ডিজিটালে মানে ডেসিমালে লিখবো তখন হবে 255.255.255.255.255. এইটা 1 2 3, সরি বেশি লিখে ফেলছি। হ্যাঁ, এই বেশি। চারটা, হ্যাঁ এই চারটা কোশ্চেন আমরা লিখতে পারি। এখন এই যে এটা হচ্ছে, এটা হইতে পারে। আর সর্বনিম্ন হলে কি হইতো? 0 0 0 0। যদি আরেকবার আমরা হইতো 0.0.0.0. হ্যাঁ 4টা। এই মানে কি সর্বনিম্ন হয়েছে 0 0 0, সর্বোচ্চ হচ্ছে 255। এখন একটা যখন আমরা নেটওয়ার্ক লিখে থাকি, নেটওয়ার্কে আমরা যখন লিখি কিরকম লিখে থাকি? 192, সাপোজ একটা আমি লিখতেছি এক্সাম্পল 192.168.1.1 সাপোজ। এখানে আমার একটা আইপি অ্যাড্রেস আমি লিখলাম। মানে এটা তো এই 0 0 থেকে 255 এর ভিতরেই প্রতিটা জায়গায় আছে। জি স্যার। হ্যাঁ, সীমাবদ্ধ আছে। এখন এটা আমরা আইপি অ্যাড্রেস লিখলাম। তারপর আমরা দিয়ে থাকি কি একটা সাবনেট মাস্ক, যেমন 255.255.255.0, 1 2 3 4 0। তারপর এখানে আসেন, আমরা একটা দিই 192.168.1.1
সাপোজ 1 দিলাম, এখানে 1 না দিয়ে এখানে আমি 5 দিই, 1.1 দিলাম, এটা আমরা কি দেই? গেটওয়ে অ্যাড্রেস। তারপর আমরা দিই এটা সাপোজ 8.8.8.8, একটা ডিএনএস, এটা হচ্ছে প্রাইমারি ডিএনএস, আর একটা সেকেন্ডারি ডিএনএস আমরা দিয়ে থাকি সাপোজ এটা। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে কি, দেখেন এটি প্রত্যেকটা আইপি অ্যাড্রেস, ঠিক আছে? জি স্যার। প্রত্যেকটা আমরা বলতেছি আইপি অ্যাড্রেস, তার মধ্যে একটা বলতেছে এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে সাবনেট মাস্ক, এটা হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস, এটা হচ্ছে প্রাইমারি ডিএনএস, এটা হচ্ছে সেকেন্ডারি ডিএনএস। এই দুইটা হচ্ছে আমাদের গুগলের ডিএনএস, এটা হচ্ছে প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস। এভাবে আমরা একটা কম্পিউটারের ভিতরে বা একটা ল্যান্ড কার্ডের মধ্যে আইপি বসিয়ে থাকি। এখন আমাদের এই যে ফার্স্ট যে অকটেকটা আছে, এই যে ফার্স্ট অকটেক, এই ফার্স্ট অকটেকের আইপির ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা এটা বলি কি ক্লাস এ না ক্লাস বি, ক্লাস সি না ক্লাস ডি, ক্লাস না ই, মানে কোন ক্লাস স্যার আমরা আইপি অ্যাড্রেস ইউজ করতেছি। আর আইপি অ্যাড্রেস নরমালি আমাদের কি দুই ধরনের আইপি অ্যাড্রেস ইউজ করে থাকি, এটা হচ্ছে পাবলিক আইপি, আর এটা হচ্ছে প্রাইভেট আইপি। তো প্রাইভেট এবং পাবলিকটা আমরা একটু পরে যাব, আমরা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই তে আসি। যখন আমাদের এখানে এই যে ফার্স্ট অকটেকে আমরা যখন ইউজ করে থাকবো 0 থেকে 10 পর্যন্ত, যদি আমরা ফার্স্ট অকটেকে দেখবো যে 0 থেকে 10 আছে, তখন আমরা বুঝবো যে সাধারণত 0 তো হয় না, আমরা 1 থেকেই কাউন্ট করি। 1 থেকে 10, 1 স্যার 1 থেকে থেকে 10 8 হবে না? না, বলতেছি কি এই যে ঘরটা আমার, এই যে এখানে 4টা অক্টেক আছে নি, 4টা কোশ্চেন আছে না, 4টা ভাগ আছে না, হ্যাঁ 4টা ভাগের এই ফার্স্ট ভাগটাতে যদি আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দেখে থাকি তখন বুঝবো ক্লাস এ। জি স্যার। যদি এখানে আমরা দেখি, আমরা শীটটাতে দেখি, তারপর আমরা এখানে আবার আসবো। যেমন ক্লাস এ এর ক্ষেত্রে নেটওয়ার্ক সেগমেন্ট প্রথম 8 বিট, এই যে প্রথম 8 বিট 1 থেকে 8, 8 মানে বিট। জি প্রথম স্যার। 8 বিট, প্রথম 8 বিটটাতে যখন আমরা দেখব, এখানে কি উল্লেখ করা আছে, উদাহরণ দিছে, ও সরি ভুল হয়েছে এখানে আবার, 0 থেকে 10 না, 0 থেকে যদি 1 to 7 পর্যন্ত হয়, ওটা যে স্যার আমি বলছিলাম 8 হ্যাঁ বিট পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ 0 হ্যাঁ, থেকে হচ্ছে 7 পর্যন্ত হবে। 7 না 1 to 7, হুম হুম 1 to 7। আমি এখানে আসি, 28 100। জি স্যার 27 পর্যন্ত। জি স্যার। 27 পর্যন্ত আসে, এখান থেকে 1 to 7, 0 থেকে না, 0 থেকে না, 1 থেকে 1 to 7, সাধারণত 0 দ্বারা ইউজ হয় না, 1 থেকে 1 to 7 পর্যন্ত যদি আমরা এই প্রথম ঘরে দেখে থাকি তাহলে আমরা বুঝবো যে এটা ক্লাস এ, এ আছে। এ আছে। এখন আমরা সামনের দিকে আসি, ক্লাস বি এর ক্ষেত্রে কি হবে? ক্লাস বি এর ক্ষেত্রে যদি 128 থেকে 191 পর্যন্ত, যদি 128 থেকে 191 পর্যন্ত যদি আমরা দেখি, যে ফার্স্ট কোশ্চেনটাতে, ফার্স্ট ক্লাস বি এর গ্রুপে তখন এসে ক্লাস বি, ক্লাস বি আসতেছে কত, এই যে 128 থেকে 128 শুরু করে থেকে শুরু করে 191। 191। আচ্ছা বইয়ে যেহেতু আছে 0 থেকে আমরা লিখি, তারপরে আসবে ক্লাস সি এর পরে ক্লাস বিসি 192 থেকে 223, তারপরে আসতেছে, মানে এই জিনিসগুলি সাধারণত বাইনারি যে সংখ্যা আছে তার উপরে বেস করে এই জিনিসগুলি সাজানো হয়েছে। জি স্যার। তারপরে আসতেছি আমরা ক্লাস ডি, ক্লাস ডিসি 224 থেকে 239, 224 থেকে 239, এটা হচ্ছে কি আমার ডি। ডি। আর 240 থেকে 255 সর্বশেষ, এটা হচ্ছে ক্লাস ই। ই। তো নরমালি ক্লাস এ বি সি এই তিনটি সাধারণত আমরা ইউজ করে থাকি, আর ক্লাস ডি ইউজ করা সাধারণত ওই, এটাকে কি বলে,
ইয়া করার জন্য, মাল্টিকাস্টের জন্য, সাধারণত মাল্টিকাস্টের জন্য ইউজ করা হয়। আর 247 থেকে 255 সাধারণত রিসার্চের জন্য ইউজ করা হয়। যখন কোনো গ্রুপ মেসেজ গ্রুপিং কমিউনিকেশন করার জন্য, গ্রুপ কমিউনিকেশন করার জন্য সাধারণত এই 224 থেকে 239 ইউজ করা হয়। আর 240 থেকে 255 এই দুইটা আর কি, ডি আর ই, শুধু ই ক্লাসটা ইউজ করা হয় বিভিন্ন ধরনের রিসার্চের জন্য। আর ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এই তিনটা আমাদের নিজস্ব কাজের জন্য ইউজ করা হয়। এখন দেখেন আমরা একটু এখানে চলে আসছি শীটে। প্রথম অক্টাকের 0 থেকে 1 to 7 পর্যন্ত এর মাত্র অ্যাড্রেসটি বিশেষিত লুপ ব্যাক হিসেবে ইউজ করা, মানে এটা যেটা বলা হইতেছে যে 0 থেকে 1 to 7, এই 1 to 7 এর মধ্যে আবার এই 1 to 7, শুধু 1 to 7 এর যে আইপি অ্যাড্রেসটা থাকবে এটা হচ্ছে লুপ ব্যাকের জন্য ইউজ করা হয়। লুপ ব্যাক মানে হচ্ছে গিয়ে সাধারণত আপনার যে নেটওয়ার্কের ডিভাইসটা, যে ল্যান কার্ডটা ঠিক আছে কিনা, যেমন অনেক সময় নেটওয়ার্ক পাচ্ছে না, তখন আপনি যে নেটওয়ার্ক ডিভাইস, যা নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য আপনার ডিভাইসটা পারফেক্ট কিনা সেটা চেক করার জন্য স্যার পিডিএফ তো পায় না স্যার, স্যার পিডিএফ গুলোকে দিয়ে দেবেন স্যার, আমি পিডিএফ পাচ্ছি না। পিডিএফ পাচ্ছেন না মানে বুঝলাম না। স্যার ক্লাসের যে পিডিএফটা ওইটা পাচ্ছিলাম না। ক্লাসের পিডিএফ তো আমি দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব। হ্যালো হ্যালো, হয়তোবা ওই ভাইয়ার নেটের প্রবলেম স্যার। আচ্ছা, হয়তোবা যেটা হচ্ছে যে ক্লাসের শেষে পিডিএফ এর ফাইলটা আমরা দিয়ে দিব, আমি দিয়ে দিব ক্লাসের সাথে, ক্লাস অবস্থায়, ক্লাস রানিং অবস্থায় দিয়ে দিব, পেয়ে যাবেন। জি স্যার। এখন যেটা হচ্ছে গিয়ে যেটা বলতেছিল, হ্যাঁ এটা হচ্ছে ক্লাস এ বলতেছি, ক্লাস বি, ক্লাস সি। এই ক্লাস এ, ক্লাস বি এর এক্সাম্পল যদি আমরা একটা আইপি অ্যাড্রেস লিখি ক্লাস এর ক্ষেত্রে, যেমন 10.12.16.1, এটা একটা হচ্ছে ক্লাস এ এর আইপি অ্যাড্রেস, কারণ এর মধ্যে পড়ছে। যদি আমি এখানে 10 না দিয়ে 1 to 6 দিতাম তাহলে এটা কি ক্লাস এ এর হইতো। আর 1 to 7টা আমরা কি বলতেছি, লুপ ব্যাক আইপি। এটা হচ্ছে লুপ ব্যাক আইপি। লুপ ব্যাক আইপিটা ইউজ করা হয় যখন আমরা এখানে, যেমন আমার এখানে যদি আমি পিং করি, যদি আমার নেটওয়ার্কের ডিভাইস সবকিছু ওকে থাকে, তখন 1 to 7.0.0.1 সাপোজ এটা আমি পিং করলে আমি পিং রিটার্ন পাবো। এটা হচ্ছে লুপ ব্যাক, নিজে নিজে পিং করবে, কিন্তু এরকম এটা কোনো ডিভাইস, এই ডিভাইস থেকে, নিজের ডিভাইস থেকেই সাধারণত পিং হয়, তখন আমি বুঝতে পারি হ্যাঁ আমার কম্পিউটার নেটওয়ার্কের এই পার্টটা ঠিক আছে, আমার কম্পিউটার ভিতরে এটা সম্ভব কাজ করবে। এই জন্য সাথে লুপ ব্যাক আইপিটা বলা হয়, এই জন্য নিজস্ব ডিভাইসকেই সে লুপ ব্যাক ইউজ করে এই হিসাবে 1 to 7 এ। আর যখন আরেকটা আইপি দেখেন, পিং স্পেস, দেখি কি বলে, দেখেন এটা হচ্ছে এই ক্লাস সি এর, ক্লাস না, যে IPv4, আমরা তো এটা কি বলছি, IPv4 হচ্ছে এটা। আর IPv6 এর লুপ ব্যাক আইপি হচ্ছে 0:1, এটা হচ্ছে লুপ ব্যাক আইপি। লুপ ব্যাক। আচ্ছা, এখানে বলছিলাম ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এটাকে বলতেছিলাম কি ক্লাস এ, এটা হচ্ছে ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। এখন আমরা আসি আরেকটু ধাপে আগাই। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ই এর ভিতরে আবার পার্থক্য হচ্ছে গিয়ে কি, ফার্স্ট কোশ্চেনটা বলতেছিলাম যে এই কোশ্চেনটা দিয়ে নির্ধারণ করে থাকে এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস, এবং প্রতিটা ক্লাসের ভিতরে কিছু পাবলিক এবং কিছু প্রাইভেট নির্ধারণ করা আছে। যেমন যদি আমরা এখানে দেখি শুরুতে 10, যদি এই কোশ্চেনটাতে আমরা 10 দেখতে পাই, তখন আমরা মনে করব যে এটা কি ক্লাস এ এর প্রাইভেট আইপি। এই যে আইপি অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে ক্লাস এ এর আইপি অ্যাড্রেস, আমরা 10 দেখে বুঝলাম কারণ কি এই ঘরের মধ্যে পড়তেছে। আর এর ভিতরে যদি যখন আমি 10 দেখছি তখন বলছি এর ভিতরে, আর যেহেতু 10 আছে তাহলে কি এটা হচ্ছে প্রাইভেট আইপি ফর ক্লাস এ, ক্লাস এর, আর এটা কি পাবলিক আইপি ক্লাস এর। এখন আমরা সামনের দিকে 12 থাকলে পাবলিক না স্যার? হ্যাঁ 12 না, শুধু 10 না থাকলেই পাবলিক, 10 থাকলে প্রাইভেট। জি স্যার। ক্লাস এ এর ক্ষেত্রে 10 থাকলে প্রাইভেট, এর বাইরে গেলেই পাবলিক।
এখন স্যার আমরা পাবলিক আসি, গ্রুপটা হচ্ছে স্যার আপনার বি গ্রুপে হতে পারে। হ্যাঁ এবার আমরা আসি বি তে, এটা হচ্ছে এ এর বলছি, এবার বি এর আসি। বি এর প্রাইভেসি 172.16 ডট 172.16.25.1 সাপোজ। এই যে 172.16 থেকে শুরু করে আচ্ছা এই জিনিসগুলো একটু হার্ড হয়ে যাবে, একটু পরে আমি এই জিনিসগুলো বোঝাই। এই এর সাইডে আরো কিছু আছে ক্লাস এ এর ক্ষেত্রে, ক্লাস বি এর ক্ষেত্রে, এটা ক্লিয়ার করে নিয়ে তারপর পাবলিক আর প্রাইভেটটা পরে বলতেছি। এখন আরেকটা জিনিস আছে ক্লাস এ এর ক্ষেত্রে, দেখেন ক্লাস এ এর ক্ষেত্রে আরেকটা যে জিনিসটা আছে, 0 থেকে এতে বলছি এর মাত্র এই মাত্র অ্যাড্রেসটি হিসেবে যাবে লুপব্যাক হিসেবে ব্যবহার করা, এখানে বলছে এক অক্টেট, প্রথম অক্টেট ক্লাস এ এর ক্ষেত্রে এবং ক্লাস বি এর ক্ষেত্রে। এইবার আসেন ক্লাস এ এর ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, এখানে একটু লিখে দিই ক্লাস এ, তাহলে জিনিসটা সুবিধা হবে। ক্লাস এ ক্লাস এর ক্ষেত্রে আমি কি বলতেছি, প্রথম হবে 0 থেকে 1 to 7 পর্যন্ত আসতেছে, তারপরে যা খুশি তা থাকতে পারে। এই যা খুশির ভিতরে যেটা হইতেছে দেখেন, এই যে পার্টটা ফার্স্ট যে অক্টেটটা আছে, এই ফার্স্ট অক্টেটটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে প্রকাশ করে থাকে। আমাদের কয়টা জিনিস আছে, একটা একটা অ্যাড্রেসের ভিতরে, এই যে আইপি অ্যাড্রেসের ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর একটা হচ্ছে হোস্ট পার্ট। একটা নেটওয়ার্ক পার্ট আর একটা কি বলতেছি হোস্ট পার্ট। যেমন নেটওয়ার্ক পার্টটা কি, যেমন আমার কম্পিউটার, আমার অফিসে এটা নেটওয়ার্ক করা আছে, 3-4টা কম্পিউটারের ভিতরে একটা নেটওয়ার্ক করা আছে। এই একটা নেটওয়ার্কটা হচ্ছে আমরা বলছি নেটওয়ার্ক অ্যাড্রেস। যেমন আমি যদি এইখানে এই ক্লাসের ক্ষেত্রে 172 থাকে, ওখানে 1 এটা দিলাম, আর এইখানে সাপোজ আমি দিলাম 25, এই জায়গায় দিলাম 24, এখানে দিলাম সাপোজ 1। তো এইটা কি একটা আইপি অ্যাড্রেস ছিল, এটা হচ্ছে একটা কম্পিউটারের কম 1। তার হচ্ছে 120.120 হ্যাঁ ডট 25.24.2, এটা কি আরেকটা কম্পিউটার 2। জি এই স্যার। দুইটা কম্পিউটার হচ্ছে একটা নেটওয়ার্কের দুইটা কম্পিউটার। একটা নেটওয়ার্কের দুইটা কম্পিউটার কিভাবে বুঝতেছি, কারণ এখানে যদি এটাও হয়, তাও একটা নেটওয়ার্কের। এখানে যদি 250 থাকতো, তাও কি একটা নেটওয়ার্কের। কারণ কি আমার এই নেটওয়ার্ক পার্ট হচ্ছে কি ক্লাস এ নেটওয়ার্ক পার্ট হচ্ছে ফার্স্ট অক্টেক, সে নির্ধারণ করে ফার্স্ট অক্টেক। আর এই ফার্স্ট অক্টেকের কারণে কি এখানে দেখেন মিল। 120 হ্যাঁ মিল একই রকম থাকবে। যদি আমি অন্য নেটওয়ার্ক হইতো, তাহলে যেমন আমি আলাদা একটা নেটওয়ার্ক তৈরি করি, আটেন্ডেন্স আমি 10 দিলাম, 10.250.20.2 দিলাম সাপোজ, আর এটা দিলাম 10.250.24.1 একই জিনিস দিলাম বাকি অংশটা। এখানে কি এই আমার নেট পার্ট আলাদা, নেট পার্ট আলাদা হওয়ার কারণে কি এই দুইটা একটা নেটওয়ার্কের দুইটা কম্পিউটার, এখানে হচ্ছে আলাদা অন্য নেটওয়ার্কের দুইটা কম্পিউটার। তাহলে কি এই দুইটা হচ্ছে কি আমার, এই পার্টটা হচ্ছে আমার নেটওয়ার্ক পার্ট, আর এই পার্টটা হচ্ছে আমাদের হোস্ট পার্ট। তাহলে এখানে কয়টা কম্পিউটার এখানে আমরা হোস্ট আমরা ইউজ করতে পারবো, অনেক। কারণ এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা বিট আমি পাইতেছি। এতগুলি বিট মানে কি, বিট বিট কতগুলো বিট পাইতেছি, অসংখ্য অনেক। বিট। অনেক মানে কয়টা বিট হইতেছে আমার এখানে, 8 এ 8 এ 16, 16 আর 8 এ 3 আর 24টা, মানে হচ্ছে 2 2 দুগুণে 2 টু দি পাওয়ার 24, 2 টু দি পাওয়ার 24 পরিমাণ হোস্ট একটা নেটওয়ার্ক আমরা ইউজ করতে পারবো। 2 টু দি পাওয়ার 24 হোস্ট ইউজ করতে পারবো এখানে এই আইপি অ্যাড্রেস ইউজ করে। আর ক্লাস সি এর ক্ষেত্রে কয়টা, মানে ক্লাস এ এর আর কয়টা নেটওয়ার্ক ইউজ করতে পারবো, নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতে পারবো 2 টু দি পাওয়ার 7, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ 0 থেকে 7 পর্যন্ত, হ্যাঁ 2 টু দি পাওয়ার 8, সরি 2 টু দি পাওয়ার 8, 7 না 2 টু দি পাওয়ার 8, কারণ 8টা বিট আছে, 2 টু দি পাওয়ার 8। তবে 2 টু দি পাওয়ার 8 এই সিস্টেমটা হবে এরকম, আমি বলি কয়টা নেটওয়ার্ক ইউজ করতে পারবো, 2 টু দি পাওয়ার 8 পাওয়ার কিভাবে লেখে, আচ্ছা এইভাবে লিখি সিম্পলি। আরে নট সাইন কই গেল,
পাইছি 8 টু দি পাওয়ার 8 মাইনাস 2 দুইটা ইউজ করা যায় না, এই এতটা আমার নেটওয়ার্ক ইউজ করতে পারবো, আর হোস্ট ইউজ করতে পারবো 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2। এতটা হচ্ছে আমার ইউজেবল হোস্ট। এক একটা নেটওয়ার্কের ভিতরে এতগুলি হোস্ট, যেমন এখানে 1 2 0 দিয়ে আমরা 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2 পরিমাণ কম্পিউটার ইউজ করতে পারবো, হোস্ট হিসেবে ইউজ করতে পারবো। এটা হচ্ছে ক্লাস এ এর ক্ষেত্রে। এবার আমরা ক্লাস বি এর ক্ষেত্রে আসি। স্যার 10.250 স্যার, এটা গ্রুপ বি এর ভিতর যাবে না এটা? কেন স্যার 250 যেহেতু আছে। না, 250 থাকলে হবে না, শুধুমাত্র আমি কি বলতেছি যে এই পার্টটা হচ্ছে গ্রুপ বি না, মানে হচ্ছে ক্লাস বি এর কথা বলছেন তাই তো? ক্লাস এ ডিপেন্ড করতেছে আপনার 0 থেকে 1 টু 7 যদি থাকে, ক্লাস ডিপেন্ড করে কোনটা, ফার্স্ট অক্টেট। এই যে ফার্স্ট এই পার্টটাকে ক্লাস ডিপেন্ড করে, শুধু এই পার্টটা ক্লাস ডিফাইন করে, শুধুমাত্র ফার্স্ট অক্টেটটাকে, অক্টেটের মানের উপর ডিপেন্ড করে এটা কোন ক্লাসের। জি স্যার, এবার ঠিক বুঝতে আছে, পারছি। ফার্স্ট কোশ্চেনটা ডিপেন্ড করতেছে এটা কোন ক্লাসের, আর পরবর্তী যেগুলি আছে এগুলি সব হোস্ট অ্যাড্রেস। আর ক্লাস এ এর ক্ষেত্রে কি বলতেছি আমরা, যে ফার্স্ট অক্টেকের ভিতরে যদি 0 থেকে 1 টু 7 থাকে, তখন আমরা বলতেছি এটা ক্লাস এ। এবং ক্লাস এ এর ক্ষেত্রে কি, যে ফার্স্ট কোশ্চেনটাই হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর বাকিগুলি কি হোস্ট অ্যাড্রেস। তো ফার্স্ট অক্টেক মানে হচ্ছে 8 বিট, এখানে 8 বিট পাইতেছে নেটওয়ার্কের জন্য, আর 24 বিট পাইতেছে হোস্টের জন্য। তো 8 বিট নেটওয়ার্কের জন্য পাইতেছে মানে কি 2 টু দি পাওয়ার 8, এত সংখ্যক নেটওয়ার্ক এখানে আছে, এই আইপিতে ইউজ করা যাবে ক্লাস এর ক্ষেত্রে। আর আর ক্লাস এর ক্ষেত্রে কি বলতেছি, যে 2 টু দি পাওয়ার 24 এই কয়টা হোস্ট হিসেবে ইউজ করতে পারবে, হোস্ট হিসেবে পাবে। এখন আমরা এসে ক্লাস বি এর ক্ষেত্রে আসি। ক্লাস বি এর ক্ষেত্রে কি আমাদের 1 টু 8 থেকে 191 এতটুকু হয়েছে কি আমার রেঞ্জ। এটা কি যদি ফার্স্ট ঘরে যদি 192 থেকে 128 থেকে 191 দেখতে পাই, তখন আমি বুঝতে পারবো এটা ক্লাস বি। ক্লাস বি এর ক্ষেত্রে কি ফার্স্ট দুইটা কোশ্চেন মানে 8 বিট 16 বিট হচ্ছে নেট বিট, এবং 16 বিট হচ্ছে কি হোস্ট বিট। আমার এই নেটওয়ার্কের ক্ষেত্রে একটা নেটওয়ার্কের অ্যাড্রেসটা আমি এখানে দেই, তাহলে সুবিধা হবে লিখতে দেখতে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এতটুকু হচ্ছে কি আমার কি, এতটুকু হচ্ছে নেট বিট। আর এই পাশে যেগুলো আছে এটা হোস্ট বিট। 1 2 3 4, আচ্ছা এতবার লেখা হবে না, কপি পেস্ট করলেই তো হয়। এখানে নেট বিট হচ্ছে এতটুকু, এটা হচ্ছে হোস্ট বিট। এখানে নেট বিট হচ্ছে 16টা 16টা, এখানে হচ্ছে বাকি 16টা হচ্ছে হোস্ট বিট। এখানে নেট বিট হচ্ছে 8টা, এখানে নেট বিট হচ্ছে 16টা নেট বিট 16টা হোস্ট বিট ক্লাস বি এর ক্ষেত্রে। আর ক্লাসের ফার্স্ট এই যে অক্টেট এতটুকুর মধ্যে এইখানে অংশের মানের উপর ডিপেন্ড করবে যে ক্লাস এ ক্লাস বি না ক্লাস সি। যদি এখানে আমরা দেখতে পাই 192.16.124.1 আমি পাইলাম, 4 পাইলাম, এটা হ্যাঁ না, এটা হচ্ছে ক্লাস সি হয়ে গেল তাই না? যদি এখানে 172 আমি দেখলাম, তখন হচ্ছে ক্লাস বি। কারণ হচ্ছে গিয়ে প্রথম শুরুটা আমি দেখতেছি কত, ওই 1 টু 8 এর মাঝখানে, মানে 172 মানে কি এই কোশ্চেনে এই রেঞ্জের ভিতরে আমি পাচ্ছি। যদি এখানে এত হইতো 190 হইতো, তাহলে বুঝতাম ক্লাস বি।
এটা হচ্ছে ক্লাস বি এর আইপি অ্যাড্রেস, কারণ প্রথম পার্টটা থেকে আমি নির্ধারণ করব, প্রথম ফার্স্ট কোশ্চেন থেকে মানে ফার্স্ট অক্টেক থেকে আমি নির্ধারণ করব এটা ক্লাস কোন ক্লাসে, ক্লাস বি। ক্লাস বি মানে হচ্ছে আমার এই পার্টটুকু ফিক্সড থাকবে। তাহলে এই রেঞ্জে যদি আমি একই নেটওয়ার্কের আরেকটা আইপি লিখি তাহলে আমার কি এতটুকু পর্যন্ত ফিক্সড থাকবে। ডট এখানে 2 3 4 ডট যদি 1 দেই, এটা কি একই নেটওয়ার্কের এই দুইটা কম্পিউটার, এখানে হচ্ছে একই নেটওয়ার্কের দুইটা কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি, যদিও এই যে এই এতটুকু অংশ আমার কি ফিক্সড, কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছিলাম যখন এখানে ভিতরে আমি যদি এটা যদি 1 দেই তাও কি আমার এই একই নেটওয়ার্কের দুইটা কম্পিউটার, কারণ কি আমার এখানে হ্যাঁ আমার ফার্স্ট অক্টেটটা ফিক্সড, কিন্তু এখানে আমার কি ফার্স্ট দুইটা বিট ফিক্সড মানে 16টা বিট ফিক্সড, এই 16টা বিট ফিক্সড। তাহলে আমি এখানে কয়টা নেটওয়ার্ক স্থাপন করতে পারবো, এখানে আমি 2 টু দি পাওয়ার 16 2 টু দি পাওয়ার 16 16 মাইনাস 2 এতটা আমার ইউজেবল নেটওয়ার্ক পাবো। আমার নেটওয়ার্ক হবে এতটা 2 টু দি পাওয়ার 16, বাট ইউজেবল নেটওয়ার্ক হবে -2, দুইটা নেটওয়ার্ক কমে যাবে। 2 টু দি পাওয়ার একই হবে, একই রকম একই হোস্ট সেম হবে, এখানে আমরা ইউজেবল নেট হোস্ট পাবো এতটা। এটা হচ্ছে ক্লাস বি এর ক্ষেত্রে। এবার আমরা ক্লাস সি এর ক্ষেত্রে আসি। ক্লাস সি এর রেঞ্জ হচ্ছে 192 থেকে 1 টু 3 সরি 2 টু 3 পর্যন্ত 223 পর্যন্ত এই রেঞ্জটা হচ্ছে আমার ক্লাস সি এর রেঞ্জ। এখানে আমি লিখে দিলাম, আর এইখানে হচ্ছে আমার কতটুকু পর্যন্ত আসবে, এতটুকু পর্যন্ত আসবে নেটওয়ার্ক বিট কতটুকু পর্যন্ত, 24 পর্যন্ত। আর এই পর্যন্ত হোস্ট হবে। হ্যাঁ, টোটাল হচ্ছে 32 বিট। আমাদের IPv4 এর টোটাল হচ্ছে 32 বিটের আইপি অ্যাড্রেস থাকে, 8টা অক্টেট থাকে, 5টা ক্লাসে ভাগ করা হয়ে থাকে। এখানে পাবলিক এবং প্রাইভেট দুই ধরনের আইপি থাকে। তাহলে এখানে আমি দেখতেছি কি, যেমন 192.168 আমরা এটা সবচেয়ে বেশি ইউজ করে থাকি বাংলাদেশে, ম্যাক্সিমাম রাউটারে বেশিরভাগ রাউটারে ইউজ হয় স্যার, এটা দেখলাম। হ্যাঁ রাউটারে ইউজ হতো, মানে বাঙালিরা আমরা বাঙালি না শুধু বাহিরেও এটা সবচেয়ে বেশি ইউজ করে 192.168 192, কারণ 192.168 ইউজ করার কারণও আছে। 192.168 এটা হচ্ছে প্রাইভেট আইপি, এই কারণে আমরা ইউজ করে থাকি, কারণ আমরা চাইলে তো এটা অন্য ইউজ করতে পারবো না, কিন্তু ক্লাস সি এর এই আইপিটি সাধারণত কোম্পানি থেকে শুরু করে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রাইভেট ক্ষেত্রে এটা প্রচুর পরিমাণে ইউজ করে 192.168। তারপরে অংশটা চেঞ্জ হয়, কেউ 0 ইউজ করে, কেউ 10 ইউজ করে, কেউ 20 100 এটা ইচ্ছা মতো ইউজ করে। ডট সাপোজ আমি এখানে 5 দিলাম। এই যে আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসের মধ্যে আমাদের কি এই অংশটুকু হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এই অংশটা বলছে হোস্ট অ্যাড্রেস। আর এখানে তাহলে না স্যার 24 তিনটা হবে, হুম শেষেরটা বাদ যাবে শুধু স্যার, না? হুম 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 24 24 বিট হচ্ছে আমার নেট বিট, আর শুধু এইটা হচ্ছে আর host হ্যাঁ 8 বিট হচ্ছে হোস্ট বিট। টোয়েন্টি ফোর বিট হচ্ছে নেট বিট, আর হোস্ট বিট হচ্ছে 8 বিট, আরটা হচ্ছে হোস্ট বিট, 8 বিট হচ্ছে হোস্ট বিট। আর এইখানে ভিতরে একইভাবে এই ফার্স্ট কোশ্চেন যেটা আছে ফার্স্ট অক্টেট দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোন ক্লাসের। যখন দেখলাম 192 আছে, যেহেতু 192 থেকে শুরু করে 2 টু 3 পর্যন্ত আমরা ক্লাস সি পাই। 192 আর যেহেতু আমরা দেখছি এটা হচ্ছে ক্লাস সি মানে হচ্ছে এতটুকু পর্যন্ত ফিক্সড, এতটুকু পর্যন্ত আমার ফিক্সড, শুধুমাত্র আমি চেঞ্জ করতে পারবো লাস্টের অংশটা। যদি এখানে আমরা কম্পিউটার ইউজ করতে হয় তাহলে এতটুকু লেখার পরে বাকি এটাকে আমরা ফিক্সড করতে হবে। স্যার ওখানে তাহলে তো মনে হয় শূন্য হবে না তো স্যার, পাসের আগে? কোনটা? হ্যাঁ শূন্য তো হবে, এই যে শূন্য যেহেতু এখানে আছে না। ওখানে হচ্ছে লেভেল সি তে স্যার, হচ্ছে লেভেল সি তে আছে 192 থেকে শুরু করে
2 to 3 তাহলে শূন্যর ওখানে তো স্যার হবে ওখানে। হ্যাঁ, এটা হচ্ছে কোন মানটা? এটা হচ্ছে এই যে এই পার্টটা, শুধু এই পার্টটা, শুধু এই পার্ট। হ্যাঁ হ্যাঁ, প্রথম অংশ। বাকিগুলি শুধু ফার্স্ট কোশ্চেন। এই যে এখানে যে মানগুলি উল্লেখ করা হয়েছে শুধুমাত্র প্রথম অংশটা, এটা যে শুধুমাত্র প্রথম অংশটা। এই যে উপরে যেগুলো আছে সব প্রথম অংশটা। এটাও এই যে এটার ক্ষেত্রে শুধু প্রথম অংশটা। 0 থেকে 127 মানে হচ্ছে ফার্স্ট অংশটা। এটা কথা বলা হয়েছে, ভিতরের গুলো না কিন্তু। যেমন এই যে আমি এখানে কি বলতেছি, এখানে বলছি 0 থেকে 1 to 7, এখানে আর কি 1 to 7 এর মধ্যে আছে, এটা 251 এ চলে গেছে, 250 তে চলে গেছে। শুধু এই ফার্স্ট অংশটা কে বোঝানো হয়েছে 0 থেকে 1 to 7। এই যে জি এখানে স্যার, বুঝতে 128 পারছি থেকে স্যার। 191 এটা শুধু ফার্স্ট অংশটা। ফার্স্ট অংশটা দিয়ে আমাদের ক্লাসকে নির্ধারণ করা হয়। ঠিক আছে, এখানের মধ্যে একইভাবে শুধু ফার্স্ট অংশটা। আর পরবর্তী যেটা আছে এইটা হচ্ছে আমরা যেটা ইউজ করব ওইটা ফিক্স থাকবে, মানে এক নেটওয়ার্কের জন্য এতটুকু ফিক্সড, এতটুকু ফিক্সড। ক্লাস সি এর ক্ষেত্রে যখন আমরা এখানে দেখব 192 থেকে 2 to 3 আছে, তাহলে ধরতে হবে কি 192 থেকে 2 to 3 আছে মানে কি এই অংশটার এই তিনটা অংশ ফিক্সড থাকবে। এইটুকু হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস এবং বাকি এটা হবে চেঞ্জ হবে। এখন আমরা আসি, যেমন আমরা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস এখানটা লিখেছিলাম, এই যে সাবনেট মাস্ক দেখছিলাম না এখানে। জি স্যার, এই যে জি জি। আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে আইপি অ্যাড্রেস দিয়েছি, পরে সাবনেট মাস্ক দিয়েছি, তারপরে গেটওয়ে অ্যাড্রেস। দেখেন গেটওয়ে অ্যাড্রেসের সাথে এই আইপি অ্যাড্রেসের অনেক মিল, তাই না? হুম হুম হুম, অনেক প্রথম মিল, অংশের মিল। হ্যাঁ অনেক মিল আছে। আর এইখানে দেখেন এটার সাথে কোনো মিল নাই, না না, মিল না এটা। মিল নাই। এটা হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস এবং আরটা হচ্ছে ওয়াইল্ডকার্ড মাস্ক। ওয়াইল্ডকার্ড মাস্ক আমরা ইউজ করি না, খুব কম ইউজ করা হয়। এটা সাধারণত লিনাক্স এর ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়, মানে বিভিন্ন ধরনের সার্ভারের কনফিগার করার সময় তখন প্রয়োজন হয় ওয়াইল্ডকার্ড মাস্ক। আচ্ছা, এইখানে আমরা এই গেটওয়েটা কখন কি লেখা হয়, যখন আমরা এই আইপি অ্যাড্রেসের ক্লাস সি দেখব, ক্লাস এ দেখব। ক্লাস এ মানে ফার্স্ট অপশন, এই অপশনটা আমার ফিক্স থাকবে। ফার্স্ট অপশনটা ফিক্স থাকবে মানে হচ্ছে প্রতিটা হাই থাকবে। প্রতিটা যখন হাই থাকে তখন কি হয়ে যাবে 255 হবে। যখন প্রতিটা হাই হয়ে যাবে তখন আমার কি মান হবে কত 255। যে এই এইটাকে এই বাইনারিটাকে যখন ডেসিমেলে কনভার্ট করা হয় 8টা 1 কে, তখন আমরা কি পাই 255, জি স্যার। তখন হবে এটা। আর এই যে পরে যে হোস্ট অ্যাড্রেসগুলা সব জিরো হয়ে যাবে। এটা হচ্ছে আমার ক্লাস এ এর আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক। যখন ক্লাস বি এর সাবনেট মাস্ক আমরা লিখবো, তখন ক্লাস বি এর সাবনেট মাস্ক লিখতে গেলে 255.255.0.0, মানে এই যে যেগুলো বলছি দুই ঘর, জি স্যার, দুই ঘর আসবে, জি স্যার। 2 ঘর আছে, 2 ঘর 255 হয়ে বাকিটা 00 হয়ে যাবে। ক্লাস বি এর ক্ষেত্রে আমরা কি জানি যে ফার্স্ট 16 বিট, 16টা বিটই হচ্ছে আমার নেট বিট। যতগুলো নেট বিট থেকে পুরোটা প্রতিটা হচ্ছে নেট হোস্ট। বিট হাই হয়ে যাবে, হ্যাঁ। আর যেটা হোস্ট বিট থাকবে এগুলো সব 00 হয়ে যাবে। তারপরে আমি আসি এইখানে ক্লাস সি এর ক্ষেত্রে। ক্লাস সি এর ক্ষেত্রে 255.255.255.0, জিরো, জি এটা স্যার। হচ্ছে আমরা সাবনেট মাস্ক। এই যে সাবনেট মাস্ক দেখতে পেয়েছি, এই যে এটা যেন ক্লাস সি এর ছিল, এই কারণে আমার তিনটা 255 হয়েছে, তারপরে যে 0 হয়ে গেছে। এখন যেটা হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস, এই গেটওয়ে অ্যাড্রেসটা হচ্ছে কি আমার যে গেটওয়ে অ্যাড্রেস থাকবে সেটা আমি দিব। আমার ওই নেটওয়ার্কের ভিতরে যে গেটওয়ে যে সার্ভারটা থাকবে সেই সার্ভারের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা বসাবো। নরমালি যে প্রথম আইপিটা বসানো হয় গেটওয়ে সার্ভারে ওই হিসেবে হয়, এটা অন্য কিছু হইতে পারে। তবে ফার্স্ট এই পার্টটুকু ঠিক থাকবে, মানে আইপি অ্যাড্রেসের এতটুকু ঠিক থাকবে। এই গেটওয়ে অ্যাড্রেসে যখন আপনার কোথাও যদি কোনো নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস বসানো দেখেন, যদি দেখেন যে গেটওয়ে অ্যাড্রেস আইপি অ্যাড্রেসের সাথে মিল নাই, তখন আপনি বুঝবেন যে এখানে সামথিং রং হ্যাপেন্ড। তো সো এটা মিল থাকে এবং লাস্টের পাঁচটুকু চেঞ্জ হয়, মানে ওই নেটওয়ার্কের আওতায় থাকবে। কিন্তু আবার যদি দেখেন যে এখানে 10 আছে, ক্লাস সি এর ক্ষেত্রে হয়, তখন এই জায়গার ভিতরে দেখেন যে এইটাও 10 আছে, কিন্তু এই জায়গার ভিতরে আমার কত এখানে 68 আছে, এখানে 16 থাকতে পারে। কারণ আমার তখন এই নেটওয়ার্ক পার্টটুকু ঠিক আছে কিনা সেটা লক্ষ্য করব। আশা করি বুঝাইতে পারছি। এখন আমি জি সামনের স্যার। দিকে আসি। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি গেল। আর ডি আর ই,
ডি আর ই এর ক্ষেত্রে শুধু আমরা রেঞ্জটাই জেনে থাকবো, কারণ এগুলি সাধারণত আমাদের ওই যে মাল্টিকাস্ট গ্রুপের জন্য নির্ধারণ করা হয়। এই ক্লাসের ঠিকানাগুলি একাধিক ডিভাইসের মধ্যে ডাটা পাঠাতে ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন করে ইউজ করা হয়। আমরা সাধারণত হিউম্যান এটা ইউজ করি না। আর এটা সাধারণত কি করছে, এটি পরীক্ষামূলক বা গবেষণার ক্ষেত্রে উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটি সাধারণত পাবলিক নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয় না, মানে সাধারণত পাবলিক এটা ইউজ করে না। তো এটার রেঞ্জ হচ্ছে কি বলছে 24 থেকে 239 পর্যন্ত হয়ে থাকে। এর নেটওয়ার্ক এই যে এখানে এই দেখেন এতটুকুতে পুরোটাই আর কি জাস্ট ব্যবহার করে দিয়ে এত থেকে আইপি অ্যাড্রেস পরিসর হয়ে থাকে। এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস বা হোস্ট অ্যাড্রেস এরকম কোনো ভাগ করা নাই, ঠিক আছে। এখানে হচ্ছে ফার্স্ট কোশ্চেনটাই আপনি খালি উল্লেখ করে দেখবেন যে এটা কি ফার্স্ট পার্টটা কি আছে। ফার্স্ট পার্টটা আপনার 240 থেকে 255 পর্যন্ত ইউজ করে থাকে, মানে ফার্স্ট অক্টেটটা, প্রথম অক্টেটটা। এখন আমরা আসি এই যে সংক্ষেপে আমাদের এখানে একটু ভাগ করে দেওয়া আছে। সংক্ষেপে ক্লাস এ, ক্লাসের ক্ষেত্রে আমি একটু টেবিলটা আর কি মানে দেওয়া আছে। আইপি পরিসরের সেগমেন্ট এই যে এর ক্ষেত্রে কি নেটওয়ার্ক সেগমেন্ট হচ্ছে 8 বিটের, বি এর ক্ষেত্রে নেটওয়ার্ক 16 বিট, সাবনেট মাস্ক এই যে প্রতিটা ক্ষেত্রে এখানে দেখেন 255.0.0.8 দিয়ে বলেছে কি এই 8 বিটটা হচ্ছে আপনার নেট বিট, আর 255 16 বিট হচ্ছে কি আপনার হোস্ট বিট। এই যে সাবনেট মাস্ক গুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আর এই যে ডি আর ই এর ক্ষেত্রে মাল্টিকাস্ট গ্রুপ এখানে এসে কোনো ধরনের উল্লেখ করা নাই। এই জিনিসগুলি সাধারণত কি মাল্টিকাস্ট গ্রুপ হিসেবে ইউজ করা হয় আর পরীক্ষামূলক বা গবেষণাগারে ইউজ করা হয়ে থাকে এই ইটা। আর এর রেঞ্জগুলো এখানে আমি সুন্দরভাবে একটা ছক আকারে এখানে উল্লেখ করে দেওয়া আছে। এবার আমরা আসি সাবনেট ও নেট মাস্ক। সাবনেট মাস্ক এই দুইটার সম্পর্কে একটু কথা বলি। আচ্ছা, আর সাবনেট বা সাবনেট মাস্ক এবং সাবনেট মাস্ক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ ধারণা যা নেটওয়ার্কের মধ্যে সাবনেট তৈরি এবং একাধিক ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। চলুন এগুলো বিস্তারিত আলোচনা করা যাক। সাবনেট একটি বৃহত্তর নেটওয়ার্কের ছোট ছোট অংশে ভাগ করে প্রক্রিয়া করা। এটি নেটওয়ার্কের আরো কার্যকরীভাবে ও নিরাপদভাবে পরিচালনা করার জন্য সহায়তা করে থাকে। সাবনেটিং এর মাধ্যমে এটি নেটওয়ার্কের আইপি ঠিকানা ছোট ছোট গ্রুপে ভাগ করা হয়ে থাকে, যার ফলে একাধিক নেটওয়ার্কিং তৈরি করা হয়। আচ্ছা, আপনারা কি নেটওয়ার্কিং সম্পর্কে আগে কি কেউ কিছু জানতেন? কোনো ধারণা আছে কারো কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে? স্যার নাই স্যার, আমার নাই স্যার। আচ্ছা, সাবনেটিং সম্পর্কে আমি একটু চেষ্টা করি আপনাদের বুঝাইতে, কতটুকু বুঝতে পারবেন। আমি যেহেতু মাত্র আইপি অ্যাড্রেস সম্পর্কে আপনাদের বলতেছি, এখন সাবনেট আচ্ছা একটু প্র্যাকটিসের করতে হবে আপনাদের। যেমন 192.168.10.5 আমি দিলাম। এখন এটা হচ্ছে কি আমার আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা কিসের? ক্লাস সি এর। আমি এতটুকু বুঝতে পারছি এটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। জি স্যার। এখন ক্লাস সি এর আইপি অ্যাড্রেস কেন বুঝতে পারছি? কারণ এখানে 192 আছে, কারণ তার রেঞ্জের মধ্যে পড়ে গেছে। যেহেতু ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, সো এখানে আমরা জানি কি তার নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক বিট কত, নেট বিট কত, 24 বিট নেট বিট, আর 8 বিট হচ্ছে হোস্ট বিট। স্ট্রিট। ঠিক আছে, এখন তো সো যেহেতু 24 বিট হচ্ছে নেটওয়ার্ক বিট, তো /24 এটাকে এভাবে লেখা হয় যে /24 এটা হচ্ছে নরমালি আমাদেরকে ক্লাস সি এর একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, যার এই যে এখান থেকে এভাবে উল্লেখ করে দিলাম। এটাকে বলা হয়, এই যে উল্লেখ করে দিলাম 24, এটাকে বলে সিআইডিআর। সিআইডিআর উল্লেখ করে দিলাম এখানে। এই নেট বিট আমি এখানে 24টা দেখে বুঝবো যে এখানে আমার 24টা নেটওয়ার্ক বিট আছে এবং বাকি 5টা হচ্ছে আমার হোস্ট বিট। এখন এটাকে আমি ভাগ করে দিই, 0 দিয়ে ভাগ করে, 0 1 2 3 4 5 6। আচ্ছা, এতটুকু ভাগ করা দরকার না, অতটুকু ঠিকই থাকে। শুধু লাস্টের অংশটুকু আমি লিখি ডট, এই যে 5 যেখানে দেওয়া আছে নেটওয়ার্ক হোস্ট পার্টটা, কারণ নেটওয়ার্ক বিট এখানে আছে কি নেটওয়ার্ক আমার ফিক্সড, শুধু আমার হোস্টটা নিয়ে আলোচনা হবে
1 2 3 4 5 6 7 8 একটু ফাঁকা করে আমি দেই। এখানে 4টা, এখানে 4টা আছে। এখন আমার কি, আমার এখানে তো নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা আমার করা আছে। এখন এই নেটওয়ার্ক থেকে আমি কি আরো নেটওয়ার্ক বাইর করব। নেটওয়ার্ক আরো বড় করব, নেটওয়ার্ক আরো ছোট করব। তো ছোট করলে কি আমার এই পার্টটা তো ঠিক থাকবে 192, এটা আমি ডেসিমেলে লিখে থাকি 16810, এতটুকু আমার ফিক্সড, রেড কালার করে দিই, এতটুকু আমার ফিক্সড। আর এই অংশটা শুধু আমাকে দেওয়া আছে, এখানে আমি চেঞ্জ করতে পারবো এই হোস্ট পার্টটা। এখন আমি কি করলাম, এখানে ভিতরে আমি অবলিক দিয়ে বললাম কি আমার আরো নেটওয়ার্ক লাগবে, আমি এই আমার যে আইপিটা আছে এখানে আমি 4টা ভাগ করব। 4টা ভাগ করলে আমার কি করতে হবে, 2টা বিট লাগবে। 2টা বিট হলে 4টা হয়। যদি আমার 3টা বিট পাই, সাপোজ আমি 3টা বিট নিলাম, সাপোজ 3টা বিট হলে আমি 8টা পাবো। 8টার মধ্যে আমি কয়টা ইউজ করব, 6টা ইউজ করতে পারবো, আমি 6টা নেটওয়ার্কে ভাগ করতে পারবো। তাহলে আমি এখানে 3টা বিট নিলাম, সাপোজ আমি 3টা বিট নেই, তাহলে 4 আর 3 কত, 24 আর 3 27, তাহলে 27 আমি 27 পাইলাম। তাহলে 27 বিট আমার কি নেট বিট, নেটওয়ার্ক বিট কত, 27টা। 27টা যদি নেটওয়ার্ক বিট হয় তাহলে আমার কি এখান থেকে আরো 3টা কোথায় চলে যাবে, এই রেড করে দিলাম, রেড করে দিলাম। তাইলে আমার এতটুকু কি নেটওয়ার্ক বিট হিসেবে আসলো। তখন 27টা আসলো। 27টা হলে আমি কি করতে পারবো, আমি কিন্তু পাইছি এটা একটা নেটওয়ার্ক পেয়েছি, এটাকে আমি সেগমেন্ট করে দিলাম, সেগমেন্ট করে আরো 3টা নেটওয়ার্কের ভিতরে ঢুকিয়ে দিলাম। তখন আমার কি হয়ে গেল, এই আমি আরো 6টা নেটওয়ার্ক আমি নিজের মতো করে নেটওয়ার্ক তৈরি করতে পারবো। এই যে সাবনেটটা করলাম নতুন, এটা এই নেটওয়ার্কের ভিতরে আরেকটা আরো 8টা সাবনেট করে ফেললাম। এটা কি বলতেছি আমরা, সাবনেটিং। জি স্যার। হ্যাঁ, তখন এই যে আমরা অবলিক দিয়ে সামনে কি দিব, 27। আর এই ক্ষেত্রে যখন আমরা সাবনেটিং এর ক্ষেত্রে এখানে আমার কয়টা বিট আছে, এই 3টা। এই 3টা বিটে আমি এখানে সাজিয়ে লিখি। সাপোজ আমার এখানে আইপি অ্যাড্রেস, তো এটা বললাম, তো এখানে আইপি অ্যাড্রেসটা আমি এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা উল্লেখ করে দিই 0। সাপোজ নেটওয়ার্ক অ্যাড্রেস 0, এটা আমাকে দেওয়া হয়েছে। এখানে আমি এটাকে সাবনেটিং করব। সাবনেটিং করা হলে এখানে যে পয়েন্টটা উল্লেখ করা আছে 0, তো এখান থেকে শুরু করে 0 থেকে মানে কি এখানে আমি 0 থেকে না 0 থেকে 255 পর্যন্ত ইউজ করতে পারবো এই জায়গাটা। হ্যাঁ 255 পর্যন্ত ইউজ করতে পারবো। তা আমি কি করতেছি, এখান থেকে আমার কয়টা বিট আছে এখানে, এখানে টোটাল আমার বিট আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা বিট আছে। 8টা বিটের মধ্যে আমি কি করছি, এই 3টা বিটকে নেটওয়ার্কের জন্য বরাদ্দ করে ফেলছি, কইরা মানে 27 যেখানে। এই 3টাকে যদি আমি এখানে লিখি তাহলে আমি কি লিখতে পারবো, মানে কি হবে ঘটনাটা নেটওয়ার্কের ক্ষেত্রে, 1 2 3 প্রথম 0, তারপর পাবো কি, একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কলাপস করে নিই। প্রথম হচ্ছে 0, তারপর হচ্ছে 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, এই টোটাল 8টা নেটওয়ার্ক আমি এখানে পাবো। ঠিক আছে, এই যে এখানে আমি এই 8 ধরনের নেটওয়ার্ক তৈরি করতে পারবো। এটা মানে কি, বাইনারি সংখ্যার হচ্ছে 1 2 না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কত, এটা মানে হচ্ছে 0, এই 0 একটা পাবো, এর মানে এটা হচ্ছে গিয়ে 1, 1 তারপর 2, এটা মানে হচ্ছে 2, এটা মানে হচ্ছে 3, এটা মানে হচ্ছে 4, এটা মানে 5 6 7। এখন এই 3টা আমি পাইতেছি, তাই না? জি স্যার। কিন্তু এখানে একটা কথা আছে, এইটা আমরা নরমালি চিন্তা করলে এরকম মনে হইতেছে, কিন্তু এইখানে একটা জিনিস আমরা কি লক্ষ্য করছি, যে আমার 8টা বিট যে নেওয়া হয়েছে, এই ফার্স্ট 3টা বিটের মান 0 1 2 3 4 5 6 না। যদি এখানে আমি এটাকে 0 করে দেই 3টা বিটকে, তাহলে হবে না, কারণ আমার এখানে কয়টা বিট আছে, 8টা বিট আছে। 8টা বিটের মধ্যে এইটা 8টা
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই অক্টেটে 8টা বিট আছে। এই অক্টেটে 8টা বিটের মধ্যে প্রথম এই 3টা বিটকে আমরা নিছি নেটওয়ার্কের জন্য। এই 3টা বিটের মান কিন্তু এই যে এগুলির মান 1 2 3 এটা হবে না। কারণ হচ্ছে এই দেখেন এটার মান হচ্ছে 0, মানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 3, 4, 5, 6, 7, তাহলে 2 টু দি পাওয়ার 7 হচ্ছে এই বিটের মান। এই বিটের মান হচ্ছে 2 টু দি পাওয়ার 7, এই বিটের মান হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 6। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 7 মানে কত? 256। ভুল। 2 টু দি পাওয়ার কত স্যার? 7। 28 হচ্ছে। 28, হ্যাঁ 28। তাইলে আমার এইটার মান কত হবে? এই বিটের মান হচ্ছে 28, তাহলে এটার মান কত হবে? তার অর্ধেক। 128 এর অর্ধেক কত? 64। এটা কত? 32। তাহলে এই বিটের মান হচ্ছে 32 আর এই বিটের মান হচ্ছে 64। এইটার মান হচ্ছে কত? 64 প্লাস 32 মানে 96। 96 স্যার। আর এটা হচ্ছে 128। এটা হচ্ছে 128 প্লাস 32 মানে কত হয়? 05150। আর এটার মান হয়েছে কত? 4। 1 2 না 1 3 1 9 2 ঠিক আছে বলেছি 2 1 4। নয় 3 12 224, সরি 224। আর এটার মান হচ্ছে কত হয়? 64 55 255 না 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 এখানে না ইয়ে হবে। আচ্ছা আচ্ছা নি ক্যালকুলেটর বের করে নি। এটার মান হচ্ছে 128 প্লাস এটা হচ্ছে 32 সমান হচ্ছে 160। এটা ভুল হয়েছে, এটা হচ্ছে 160। আর এটা হচ্ছে গিয়ে 128 প্লাস 64 সমান হচ্ছে 192। 192 আর এটা হচ্ছে গিয়ে 192 প্লাস 32 224। এইটা হচ্ছে 224। আচ্ছা তাহলে এই হচ্ছে আমার এই 3টা বিটের সিকোয়েন্সিয়াল মান। ঠিক আছে, এই 3টা বিটের। তা এখন যখন আমি এই 3টা বিটকে দেওয়া হবে, যখন 1 মানে এই 8টা এগুলি হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে ইউজ হবে এখানে। 32 64 96 128 160 192 224। সাপোজ আমার এখানে সবগুলি 1 আছে, তখন আমি 224 ইউজ করব। ইউজ করে এই 224 এর সাথে এই জায়গাগুলি এর হোস্ট অ্যাড্রেস। এই হোস্ট অ্যাড্রেসে তখন কি হবে? এখানে আমার কোনটা আছে? 5টা আছে। এই 5টার ক্ষেত্রে আমি হোস্ট অ্যাড্রেসে চিন্তা করি 1 2 3 4 5। এইখানে আমার ওই সিরিয়ালে থাকবে। হ্যাঁ আমি সবগুলি দিব না, এখানে জাস্ট 3 4টা দেখাই দিই। 1 2 3 1 0 1 2 3 1 1। হ্যাঁ এতটুকু। এইটা মানে হচ্ছে 1, এইটা মানে হচ্ছে সরি এটা মানে হচ্ছে 0 0 0 এটা মানে 1 নিচেরটা 1 1 আর এটা মানে হচ্ছে 2, এটা মানে হচ্ছে 3। এই হচ্ছে আমার এখানে মানগুলা পাবো। এখন আমি দেখি যখন আমার আইপি অ্যাড্রেস ফার্স্ট কোশ্চেনে একটা আইপি অ্যাড্রেস আমি পাইলাম কত? এইটা ছিল আমার এই নেটওয়ার্ক অ্যাড্রেস। এই 224 নেটওয়ার্ক, হ্যাঁ 224 নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে আমি একটা রিয়েল আইপি এখানে বসাবো 192.168.10.2 সাপোজ এইটা দিব।
এই অ্যাড্রেসটা যদি বসাইতে যাই, ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেসে 1, এই 1টা আমার কি হবে এখানে 2 2 এখানে গেল কেন, এই তো 1 2 2 5, এই 1টা এই 2 to 4 এর সাথে যুক্ত হয়ে 2 to 5 হবে। এটা হচ্ছে আমার প্রথম নেটওয়ার্ক একটা হোস্ট অ্যাড্রেস। এই নেটওয়ার্কের ক্ষেত্রে প্রথম হোস্ট অ্যাড্রেস, এইটা হবে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হবে ফার্স্ট হোস্ট অ্যাড্রেস, তারপরে ওখানে 6 হবে না স্যার? হুম ওখানে যদি 6 হবে শেষে। 192.168.10.226 এটা হবে সেকেন্ড হোস্ট অ্যাড্রেস এই নেটওয়ার্কের ক্ষেত্রে 27 CIDR যেটা আছে ফার্স্ট সাবনেটের। আমি কি করছি এখানে 8টা সাবনেটে ভাগ করা হয়েছে না, তাহলে জি স্যার। ফার্স্ট এটা যখন আমি এই নেটওয়ার্কের ক্ষেত্রে তার ফার্স্ট হোস্ট অ্যাড্রেস হবে, এটা হচ্ছে নেটওয়ার্ক এটা হচ্ছে সরি এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হবে, এটা ফার্স্ট হোস্ট অ্যাড্রেস হবে, এটা সেকেন্ড হোস্ট অ্যাড্রেস হবে। এইভাবে ধীরে ধীরে বাড়তে বাড়তে কতটুকু পর্যন্ত বাড়তে পারবো আমরা, একেবারে ওই যে 00 এই যে 00 সবগুলি 00 থেকে 3 দেখলাম না, এইভাবে যদি আমি সবগুলি হুম, হুম। 1 1 1 1 1 হয়, তাহলে স্যার আমরা পাবো হচ্ছে 31 পর্যন্ত। 5টা 31 হয় 31। তা 31 যদি 2 to 4 এর সাথে যোগ করা হয় তাহলে কত হবে 2 2 সবগুলো 1 হলে তো আমরা জানি কি হবে। লাস্ট এটা হচ্ছে 192.168.0.255, ঠিক আছে, এটা হচ্ছে আমার লাস্ট হোস্ট অ্যাড্রেস, তবে ইউজেবল না। যেমন এই নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজেবল না, এই হোস্ট অ্যাড্রেস ইউজেবল হয় না, এটা হচ্ছে আনইউজ থাকে। আর ইউজেবল হোস্ট অ্যাড্রেস হবে 168.10.254 এতটুকু পর্যন্ত ইউজ করা হয়। এটা হচ্ছে লাস্টে ঠিক আগে যেটা ইউজেবল হোস্ট অ্যাড্রেস হচ্ছে এইটা এবং এইটা এবং এর মাঝখানে যা আছে সবগুলা। এটা হচ্ছে সাবনেটিং, যে জিনিসটা আমরা করেছি এটা হচ্ছে সাবনেটিং। এগুলি নিয়ে যদি আপনাদের ফ্রি সময় হয়তো পাওয়া যাবে, প্র্যাকটিক্যাল ক্লাস একটা ক্লাস নিব, তখন আমরা একটু ধরুন আলোচনা করে দিব একটু জাস্ট আপনাদের বোঝার জন্য। এখন আমরা থিওরিতে চলে যাই একটু জাস্ট বোঝার জন্য। সাবনেটিং বা সাবনেটিং কি, এই যে সাবনেট এবং সাবনেট মাস্ক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সাবনেট। সাবনেট এটি বৃহত্তম নেটওয়ার্কের ছোট ছোট অংশে ভাগ করার প্রক্রিয়া। এটি নেটওয়ার্কে আরো কার্যকরীভাবে নিরাপদভাবে পরিচালনা করতে সহায়তা করা হয়। তাই সাবনেটিং এর মাধ্যমে এটি নেটওয়ার্কের আইপি ঠিকানাগুলি ছোট ছোট গ্রুপে ভাগ করা হয়, যার ফলে একাধিক নেটওয়ার্ক তৈরি করা হয়। মানে আমরা একাধিক নেটওয়ার্ক কিন্তু ছোট ছোট ভাগ করে একাধিক নেটওয়ার্ক করে ফেললাম। যেমন ওইখানে ভাগ করে আমরা কিছু 8টা নেটওয়ার্ক করে ফেলতেছি, এরকম ছোট ছোট ভাগ করে এইটে সাবনেট করা। সাবনেটের উদ্দেশ্য বৃহৎ নেটওয়ার্কে বিভাজন করা, একে ছোট ছোট সাবনেটে বিভক্ত করে নেটওয়ার্কে ব্যবস্থা স্থাপন করা, আইপি ঠিকানার দক্ষতা ব্যবহার করা, আইপি অ্যাড্রেসের আরো দক্ষভাবে করা যাতে কম আইপি ঠিকানার মধ্যে নেটওয়ার্কের প্রয়োজন পূর্ণ পায়। যেমন আমি আপনাকে বলি, যখন একটা আইএসপি একটা অফিসকে যখন আইপি অ্যাড্রেস দেয়, রিয়েল আইপি যখন থাকে, আমরা ধর প্রাইভেট আইপির ক্ষেত্রে চিন্তা করি না, রিয়েল আইপির ক্ষেত্রে আইপি অ্যাড্রেস কিনে আনতে হয়, যে আমরা এই কয়টা আইপি অ্যাড্রেস নিব, অল্প কয়টা আইপি অ্যাড্রেস নিলাম, এই কয়টা আইপি অ্যাড্রেস নিব, ওই কয়টা আইপি অ্যাড্রেসকে তাদেরকে এভাবে বিভিন্ন কোম্পানিকে ভাগ করে দেওয়া হয় যাতে, এবং ডাটা সিকিউরিটির জন্য, নিরাপত্তা ঠিক রাখার জন্য। যদি একই নেটওয়ার্কে সব কোম্পানিকে দেওয়া হয় তাহলে কি এক কম্পিউটারে যে এক কোম্পানিতে এক্সপার্ট আইটি লোকজন বসে থাকে, তারা কিন্তু সব ধরনের ফাঁকফোকর জানে। তখন কি করবে, একই ধরনের আইপি অ্যাড্রেস যদি বিভিন্ন কোম্পানিতে দেওয়া হইতো তাহলে কি হইতো, যে তার নিরাপত্তা হ্যাম্পার হইতো, এক কোম্পানির লোকজন আরেক কোম্পানিতে অ্যাক্সেস পেয়ে যেত। কিন্তু যখনই সাবনেট করা হয় তখন এক নেটওয়ার্ক থেকে কিন্তু, কারণ সাবনেট করা আমি কিছু নেটওয়ার্ক ভাগ করে দিচ্ছি, আমি যে আইপি অ্যাড্রেস গুলি কিনে আনলাম সেটাকে আবার ভাগ করে বিভিন্ন